শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা মূলত পড়বো একটি ভ্রমণ কাহিনী যেটার নাম হচ্ছে গন্তব্য কাবুল, লিখেছেন সৈয়দ মুজতবা আলী। তো এইখানে দেখো, প্রথমে আমরা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নেই। তো তার জন্মটা হচ্ছে 13ই সেপ্টেম্বর 1904 সালে। এখন যদি আমরা তার শিক্ষা জীবনের কথা চিন্তা করি, তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় কিন্তু তিনি কাটিয়েছেন হচ্ছে শান্তি নিকেতনে। এইবার দেখো, বিশ্বভারতী থেকে তিনি মূলত স্নাতক অর্থাৎ অনার্স কমপ্লিট করেছেন এবং জার্মানির বন শহর থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এবং ওনার বিশেষত্ব রয়েছে দেখো তুলনামূলক ধর্মতত্ত্বে, মানে কি বিভিন্ন ধর্ম বা বিভিন্ন ধর্মের থিওরি তুলনামূলক আলোচনা গবেষণা, এই বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। তার পাশাপাশি তার একটা কিন্তু রসবোধ ছিল। রসবোধ মানে মনে করো যে কোনো বিষয়কে হাসি তামাশার মাধ্যমে প্রকাশ করার যে ক্ষমতা। ধরো সাহিত্যিক রসবোধ প্রগাঢ়, মানে ব্যাপারটা হচ্ছে তিনি যে রচনাটা করেন বা যে রচনাগুলো করেন সেগুলোর ভিতরে দেখা যায় কি তিনি অনেক সুন্দরভাবে হাসি তামাশার মাধ্যমে ক্রমে এগিয়ে যান। তো আমরা আজকে যে গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনী এটার একটা অংশ সেটা পড়বো। সেখানেও আমরা দেখতে পাবো যে লেখক এখানে দেখা যাচ্ছে অনেক হাসি তামাশা করেছেন, তার মানে তার রসবোধ, সাহিত্যিক রসবোধ অনেক বেশি। আচ্ছা, তারপরে দেখো এইখানে যদি আমরা চিন্তা করি যে রচনা, তার বিখ্যাত 5টা রচনা রয়েছে। এই 5টা তোমাকে একটু জানতে হবে। দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম, কতনা, অশ্রুজল। এই 5টা মোটামুটি তোমরা মনে রাখার চেষ্টা করবা, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে এই 5টাই গুরুত্বপূর্ণ। এইবার দেখো তার মৃত্যু 1974 সালের 11ই ফেব্রুয়ারি। তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার জন্মস্থানটা ছিল মূলত আসাম। তো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না হলেও কবি পরিচিতি আমরা কিছুটা পড়ে নিলাম। এইবার আমরা মূল পাঠে চলে যাব। দেখো, মূল পাঠ অর্থাৎ এটা একটা ভ্রমণ কাহিনী। এই মূল পাঠ আমরা যদি শুরু করতে যাই তার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে। তো এই ভ্রমণ কাহিনীটা দেখা যায় এইচএসসি লেভেলে আমরা যখন পড়ি অনেকের কাছে অনেক কঠিন লাগে। তার একটা কারণ হচ্ছে প্রথমে স্টেপ বাই স্টেপ একটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে, তারপরে এগিয়ে যেতে হবে। তো বিষয়টা কি আমরা চলো দেখি। দেখো, মূলত লেখক মুজতবা আলী তিনি কিন্তু কলকাতার হাওড়া স্টেশন থেকে তার যে গন্তব্য কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটা কোথায় ভাই? কলকাতার হাওড়া স্টেশন। তার মানে তিনি কিন্তু কলকাতায় থাকতেন তৎকালীন সময় হয়তো। তাইলে কলকাতা থেকে এই হাওড়া স্টেশন, এই যে দেখো পুরোনো একটা স্টেশনের ছবি দেখছো, এইটাই হচ্ছে এই হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে তিনি মূলত এই কাবুলের উদ্দেশ্যে, কাবুল কি ভাই? একটা আফগানিস্তানের শহর, যেটা আবার আফগানিস্তানের রাজধানীও বটে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা স্টেশন, পুরোনো দিনের ছবি তোমাদের জন্য এনেছি। এটা বুঝতে হবে কারণ ধাপে ধাপে তিনি বিভিন্ন জায়গার ঘটনা বর্ণনা করেছেন, তার জন্য তোমাকে একটু এইটা মনে রাখতে হবে। দেখো, প্রথমে হাওড়া এই যে স্টেশন, তারপরে পেশোয়ার গিয়েছেন। দেখো এই যে একটা শহর দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পেশোয়ার শহর, যেটা বর্তমানে পাকিস্তানের ভেতরে রয়েছে। তার মানে কি হাওড়া থেকে তিনি পেশোয়ার পর্যন্ত গিয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো জমরুদ দুর্গ। পেশোয়ার শহরের মধ্যেই একটা দুর্গ রয়েছে যেটাকে বলা হচ্ছে কি জমরুদ দুর্গ। ঠিক আছে, তাহলে এই যে জমরুদ দুর্গটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তিনি কোন অঞ্চলের ব্যাখ্যা দিয়েছেন? দেখো, খাইবার পাস। খাইবার পাস এটা হচ্ছে তোমার পাকিস্তান এবং আফগানিস্তান। তার মানে কি তিনি যখন হচ্ছে কাবুল যাবেন, আফগানিস্তান যাবেন, তাহলে তাকে কিন্তু ভারত, পাকিস্তান, তারপরে না আফগানিস্তান যেতে হবে। ক্লিয়ার? তাইলে খাইবার পাস হচ্ছে ওই বর্ডার এরিয়া। তো এই দেখো খাইবার পাস মূলত হচ্ছে একটি গিরি খাত, গিরি মানে দুপাশে পাহাড় এবং মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাইবার গিরি পথ। ক্লিয়ার? তারপরে তিনি খাইবার গিরি পথে গেলেন। তো ওই অঞ্চলেরই একটা এলাকা হচ্ছে ল্যান্ডি কোটাল। তো এই যে দেখতে পাচ্ছ ল্যান্ডি কোটাল। তারপরে দেখো দক্কা, যেটা হচ্ছে আফগানিস্তানে প্রবেশ করার পরে একদম শুরুর দিকেরই একটা অঞ্চল দক্কা। তো এইখানটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে একটা দক্কা দুর্গ দেখতে পাচ্ছ তোমরা, এই দুর্গটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে লেখক গিয়েছিলেন। তারপরে দেখো জালালাবাদ। জালালাবাদ মোটামুটি জাঁকজমকপূর্ণ একটি শহর আফগানিস্তানে। দেখো এই যে জালালাবাদ যে শহরটি দেখতে পাচ্ছ, তো তৎকালীন সময়ের ছবি আসলে পাই নাই, দ্যাটস ওয়াই এটাই জালালাবাদ। এবং ফাইনালি দেখা যাচ্ছে তার গন্তব্য হচ্ছে কাবুল। তার মানে এই অঞ্চলগুলোতে যে তিনি থেমেছিলেন বা গিয়েছিলেন তার ব্যাখ্যা কিন্তু আজকে থাকবে। তো চলো আমরা মূল পড়াটা শুরু করি। তো দেখো বলা হয়েছে কি গন্তব্য কাবুল, সৈয়দ মুজতবা আলী। তো আমি একদম ব্যাখ্যা সহকারে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? তার আগে একটা ব্যাপার আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই। দেখো, মনে করো একটা ট্রেন আছে, বুঝছো? এই ধরো আমি বগিগুলো আঁকতেছি। তো ধরো একটা ট্রেনের জাস্ট বগিগুলো এঁকেছি, তো অনেকগুলো বগি আছে, তাই না? তো এই একটা ধরো একটা বিশেষ বগির নাম হচ্ছে ইউরোপিয়ান থার্ড। কি ভাইয়া?
ইউরোপিয়ান থার্ড, ইউরোপিয়ান থার্ড। তো এইটা একটা বগির নাম, বা একটা বিশেষ অঞ্চলের নাম। কেন? আগে যখন হচ্ছে ইংরেজ শাসনামল চলতেছিল আমাদের ভারতবর্ষে, মানে তখন তো তিনটা একসাথেই ছিল, তো ইউরোপিয়ান থার্ড হচ্ছে ইংরেজ বা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান যারা রয়েছে তাদের জন্য বরাদ্দকৃত একটি বিশেষ বগি। মানে এখানে শুধুমাত্র সাদা চামড়ার যে ইউরোপিয়ানরা রয়েছে, ইউরোপিয়ানরা যাতায়াত করতে পারবে। বুঝতে পেরেছ? এখন যে সকল বাঙালি একটু চালাক, ঠিক আছে, যে সকল বাঙালি একটু চালাক, হ্যাঁ চালাক মানে কি, যারা হচ্ছে একটু চৌকস, তাই না, বা বিচক্ষণ, ক্লিয়ার? তাহলে এই তারা কিন্তু কি করতো, একটু মাথা খাটিয়ে এইখানে উঠে পড়তো। কেন? দেখো সব সময় তো আর এত ইউরোপিয়ান ভারতবর্ষে ছিল না, ওই বগিতে কিছু আসন ফাঁকাই থাকতো, বুঝতে পারছো? তো ওই বগিতে তারা একটু ম্যানেজ ট্যানেজ করে উঠে পড়তো। এর জন্য বলা হয় যে এই ইউরোপিয়ান থার্ড বিচক্ষণ বাঙালিদের জন্য ঠিক আছে, যে না ইউরোপিয়ান থার্ড বিচক্ষণ বাঙালিরা ওখানে উঠতে পারবে, মানে একটু ম্যানেজ করে উঠতে হতো আর কি। এইবার দেখো আমরা যে ভ্রমণ কাহিনী সেটা শুরু করব। তো দেখো চাঁদনী থেকে 9 শিকে, 9 শিকে বলতে 1 শিকে মানে 25 পয়সা, তখন এক ধরনের পয়সা ছিল 1 পাই সিক্কা, হ্যাঁ তার মানে 25 পয়সা, তাহলে এরকম 9টি পয়সা 9 শিকে দিয়ে একটা শার্ট কিনেছিল। আচ্ছা ঠিক আছে, চাঁদনী হয়তো কোনো একটা মার্কেট আছে। তারপরে দেখো তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য, এই যে দেখেছো বিচক্ষণ বাঙালি যারা একটু চালাক চতুর, তাদের জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সর্বত্র আনাগোনা করত। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, ইউরোপিয়ান থার্ড ওই বগিটাকে ইন্ডিকেট করতেছে, এবং এটা মূলত প্রতিষ্ঠান না, এটা মূলত একটা ট্রেন যেটা ভারতবর্ষের এক মাথা থেকে অন্য মাথায় যেত, এবং যারা হচ্ছে বিচক্ষণ বাঙালি তারা একটু ওই ইউরোপিয়ান থার্ড বগিতে কায়দা করে উঠে যেত। তো লেখকও উঠে গেছে, তো সেটা আমরা কেমনে সামনেই দেখবো। দেখো এই যে হাওড়া স্টেশন থেকে, যেখান থেকে আসলে যাত্রাটা শুরু হয়, তো সেইখানে ওই যে থার্ড বগিতে তিনি উঠতে গিয়েছেন, যে ইউরোপিয়ান থার্ড বগিতে উঠতে যেতেই একজন ফিরিঙ্গি বলতে সাদা চামড়া যে ইউরোপিয়ানরা তাদেরকে বোঝায়, বিশেষত অনেক ক্ষেত্রে পর্তুগিজদেরকেও বোঝায়। তাইলে এই ফিরিঙ্গি হেঁকে বললো, মানে ডেকে বললো এইটা ইউরোপিয়ানদের জন্য, মানে আপনি উঠতেছেন কেন, ওই যে ওইটা তো তাদের জন্য সংরক্ষিত, আপনি কেন উঠতেছেন, আপনি তো ইউরোপিয়ান না। তারপরে দেখো আমি গাক করে বললুম যে ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগে। তার মানে উনি বলতে চাচ্ছে যে এই বগিতে তো কোনো ইউরোপিয়ান খুব বেশি একটা নেই, তাহলে দেখা যাচ্ছে চলে না আমি আপনি মিলে মিশে যাই, যাতে এই ফাঁকা আসনগুলো কাজে লেগে যায়। তারপরে দেখো এরপরে উনি একটু রসবোধের উত্তরণ করেছেন, কেমন দেখো, এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলাম, হ্যাঁ মানে কিছুটা হাসি ঠাট্টা করার জন্য তিনি এখন এটা বলবেন। দেখো কিরকম, যে বাংলার শেষে যদি এই যে অনুস্বর যুক্ত করা হয় তাহলে নাকি সংস্কৃত শব্দ হয়, আর ইংরেজি শব্দের প্রাগদেশে মানে ভাইয়া কি, প্রাগদেশে মানে হচ্ছে শুরুতে যদি আমরা জোর দিয়ে কথা বলি সেটা একটু সাহেবিয়া না হয়। ব্যাপারটা কেমন, ধরো আমি সাধারণ বাংলায় আমরা কি বলি পেন, কেন আমি যদি বলি ফ্যান, বা ধরো আমি বললাম পলিটিক্স, হ্যাঁ তার মানে কি প্রথমের শব্দটা আমি পি কে ফ উচ্চারণ করতেছি, হ্যাঁ তার মানে কি ধরো এই যে ব্যাপারগুলো, ধরো ব্যাটারি আমরা বলি, কিন্তু আমি যদি বলি ব্যাটারি, তাহলে কি যে প্রথম দিকে আমরা একটু জোর দিয়ে সাহেবদের মতো করে একদম ওই অ্যাকসেন্ট মানে উচ্চারণ, ওই যে বিদেশিদের যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টটা যদি আমরা একটু প্রথম দিকে বলার চেষ্টা করি, মানে একটা শব্দের প্রথমে, হ্যাঁ ধরো প্রফেসর, তাহলে এই যে প্রথম অংশে একটু জোর দিলাম, প্রাগ দেশে জোর দিলাম, এটা একটু সাহেবির মতো ইংরেজি হয়। তো দেখো এখানে জোর দিয়ে বললে সেটা সাহেবি ইংরেজি হয়। এইবার পয়লা সিলেবল মানে বর্ণ, আর পয়লা মানে প্রথম, তাইলে প্রথম বর্ণে অ্যাকসেন্ট দেওয়া, তার মানে কি ধরো আমি ইংরেজি খুব বেশি ভালো পারি না, এখন প্রথম যে বর্ণ সেটাকে আমি অ্যাকসেন্ট দিয়ে উচ্চারণ করতেছি, দিস ইজ মাই ফ্যান, ঠিক আছে আমার ইংরেজি অতটা ভালো না, কিন্তু আমি সেটাকে ঢেকে দিতে চাচ্ছি, যার জন্য আমি একটু সাহেবিয়া না ইংরেজি বলার চেষ্টা করব, ঠিক আছে, ঠিক যেন সাহেবরা যেমন বলো ওইরকম বলার চেষ্টা করব। তো এইটা ঠিক যেন এমনি তো ধরো রান্নাটা খারাপ হয়েছে, এর ভিতরে যদি আমি অনেক বেশি ঝাল দিয়ে দিই তাহলে কিন্তু খারাপ রান্নার কথা আর কারো মনে তো থাকবে না, আগে আসবে ঝালের ব্যাপার। তো এইখানেও ওই যে তিনি যে ইংরেজিটা ভালো বলতে পারেন না, এটাকে ঢাকার জন্য তিনি একটু সাহেবী কায়দা ইংরেজি বললেন। ওকে, তাইলে তিনি এই কাজটা করছেন যে পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দিয়ে বলছে। আচ্ছা, তাইলে এইটা কিসের মতো, খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, লঙ্কা মানে হচ্ছে মরিচ, তাহলে খারাপ রান্নায় যদি আমরা মরিচ দিয়ে দিই, রান্না খারাপ হয়েছে এটা নিচে চলে যাবে, মরিচের ঝালটা আগে চলে আসবে, হ্যাঁ তার মানে কি সব পাপ ঢাকা পড়ে যায়। তার মানে উনি এই যে পর্তুগিজ লোকটা, এই পর্তুগিজ লোকটার সাথে
কি করতে চাচ্ছে, ভাব খাতির জমাতে চাচ্ছে। এখন ভাব খাতির ব্যাপারটা কিরকম আমি তোমাকে বোঝাই। দেখো ভাব খাতির ব্যাপারটা হচ্ছে ওনাকে কনভিন্স করে তোমার ওই ইউরোপিয়ান থার্ড বগিতে উঠতে হবে, ব্যাপারটা হচ্ছে এই রকম। তো তিনি কি করেছে, এই ইয়েটা অ্যাপ্লাই করেছে যে ইংরেজি বলি তিনি হয়তো খুশি হবেন। তো দেখো সব পাপ ঢাকা পড়ে যায়, তো উনি এইটাই করেছে। তাইলে এবারে দেখো সোজা বাংলায় এরই নাম গাক গাক করে ইংরেজি বলা, তো এইটা উনি করেছেন। এইটাই বোঝাচ্ছে যে আমি ওনার সাথে ইংরেজিতে ওইভাবে কথা বলেছি। এরপরে ফিরিঙ্গি তালতলা নেটিভ, মানে কি তালতলা একটি জায়গা এবং সেখানে নেটিভ মানে একদম স্থানীয়, মানে ওখানে অনেকদিন যাবত বসবাস করতেছেন। তাহলে ফিরিঙ্গি তালতলা নেটিভ। তারপরে বলতেছে কাজেই আমার ইংরেজি শুনে তিনি ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে আরম্ভ করলো বা সাহায্য করলো। তার মানে কি দেখো, প্রথমে তাকে উঠতেই দিচ্ছিল না, কিন্তু তিনি ইংরেজি শুনেছে এবং এমন ভাবে কায়দা করে ইংরেজি বলেছে, সাহেবী ইংরেজি বলেছে, যার কারণে কিন্তু উনি খুশি হয়ে গেছে। হ্যাঁ, খুশি হয়ে এবং তাকে অ্যাকসেপ্ট করে নিছে। তো এইটাই কিন্তু বললো যে বিচক্ষণ বাঙালির জন্য কোনো ব্যাপার না, ইউরোপিয়ান থার্ড যে বগি সেই বগিতে ওঠা। এই কাহিনীটা মানে শুরুটা হচ্ছে আর কি ভ্রমণের। তারপরে দেখো কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে আসতেছিল। আচ্ছা, ভ্রমণের উৎসাহ কেন চুপসে আসতেছিল? কারণ দেখো তার অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হয়েছে। আফগানিস্তান যাবে, তার পাসপোর্ট লাগবে, তাই না? তার হচ্ছে যে জোগাড় যন্ত্র, বিভিন্ন জামা কাপড় টাপড়, বিভিন্ন প্রস্তুতির ব্যাপার আছে। হ্যাঁ, তাছাড়াও তিনি একা যাচ্ছিল, এর কারণে প্রথম দিকেই তার একটু উৎসাহটা চুপসে গেছিল, মানে কমে গেছিল। হ্যাঁ, তারপরে বলতেছে এতদিন পাসপোর্ট, জামা কাপড় এসব জোগাড় করতে করতে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাববার ফুরসত মানে কি ভাই, কোনো টাইম বা এক্সট্রা টাইম বা ফ্রি টাইম, তারপরে অন্য কিছু ভাবার কোনো সময়ই পাইনি। তার মানে তার একটা বিতৃষ্ণা এসে গেছিল যে যাবো, মানে যাওয়াটা খুব বেশি মধুর ছিল না, কারণ অনেক ব্যস্ততা, বুঝতো তো। ব্যস্ততার উপরে তিনি এইসব করে টোরে প্রথম দিকে কিছুটা ইচ্ছা হারিয়ে ফেলেছিল, এই আর কি। তারপরে দেখো গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথমে যে ভাবনা আমার মনে আসলো যে সেটা অত্যন্ত কাপুরুষ জনিত। হ্যাঁ, মানে কি সেটা হচ্ছে কাপুরুষের মতো, মানে কি আমি একা যাচ্ছি, তার কাছে একা একা ফিল হইতে থাকে। আচ্ছা, তারপরে কি কাহিনী হয় দেখো, ফিরিঙ্গি লোকটা ভালো। আচ্ছা, ফিরিঙ্গি মানে ওই যে বিদেশি লোকটি, যিনি হচ্ছে ইউরোপিয়ান। তারপরে দেখো এই লোকটা আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মনমরা হলে কেন? আপনি এত মনমরা কেন? তারপরে বলতেছে যে গোয়িং ফার, আপনি কি অনেক দূরে যাচ্ছেন? এই দেখো এখানে ব্যাপারটা কি দেখলাম, বিলিতি কায়দা জানে। এখন বিলিতি কায়দা মানে কি, এটা হচ্ছে তোমার ভদ্রতা ব্যাপারটা। আমি তোমাকে বোঝাই, ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, তখন কিন্তু তুমি ইতস্তত বোধ করতে পারো যে, বা যে এখানে তুমি যাচ্ছ সেটা তুমি নাও বলতে চাইতে পারো। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আপনি কি অনেক দূর যাচ্ছেন বা আপনি কি অনেক পথ যাচ্ছেন, তাহলে মানে কি এখান থেকে তুমি যদি নিজে ইচ্ছা করো তাহলে তুমি আরো ফ্রাঙ্কলি বলতে পারো, নাহলে হ্যাঁ নাতে শেষ করে দিতে পারো। তো এইটা হচ্ছে বিলিতি কায়দা। বিলিতি মানে মূলত লন্ডন বোঝায়, মূলত এখানে সব ইউরোপিয়ানদের বোঝাচ্ছে যে তিনি কায়দাটা জানে। হ্যাঁ, ব্রিটিশ কায়দা যে আদব কায়দা এইটা বোঝে। হ্যাঁ, কারণ তিনি জিজ্ঞাসা করেছিলেন আপনি কি অনেক দূর যাচ্ছেন, তিনি কিন্তু ডিরেক্ট বলে নাই হোয়ার আর ইউ গোয়িং, মানে কি আপনি কোথায় যাচ্ছেন ডিরেক্ট বলে নাই, তার মানে কায়দাটা সে জানে এবং তার ভিতরে কার্টেসি বা ভদ্রতাটা আছে। আচ্ছা, তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারিতা আরম্ভ হলো, খুবই স্বাভাবিক, তাতেও লাভও হলো। এখন কি লাভ হয়েছে ভাইয়া, দেখো তো কি লাভ হয়েছে। এইবার উনি বলতেছে দেখো, সন্ধ্যা হতে না হতেই সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বললো। প্রকাণ্ড মানে অনেক বড়, আর চুবড়ি মানে হচ্ছে তোমার পোটলা আর কি, ঠিক আছে। তারপরে বললো তার ফিয়াসে, ফিয়াসে মানে কি ভাইয়া, ফিয়াসে মানে হচ্ছে বাগদত্তা অথবা তার প্রেমিকা। তার প্রেমিকা নাকি তাকে উৎকৃষ্ট ডিনার মানে রাতের খাবার তৈরি করে সঙ্গে দিয়ে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। তো কি লাভ হয়েছে এবার দেখো। তারপরে কি দিয়ে দিয়েছে, এবং তাতে নাকি পুরো দস্তুর মানে কি, পুরো দস্তুর মানে পুরোপুরি পল্টন পোষা যায়। পল্টন মানে একটা দল বা একটা সৈন্য দলকে বোঝায়, যে অনেকগুলো লোককে আমরা পুষতে পারবো বা অনেকগুলো লোককে আসলে খাবারটা খেতে পারবো, মানে খাবারের পরিমাণ যে অনেক ছিল। তার ফিয়াসে বা তার বাগদত্তা বা তার প্রেমিকা যে তাকে অনেকগুলো খাবার দিয়েছিল, এ বিষয়ে তিনি ইঙ্গিত করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা, আমিও আপত্তি জানিয়ে বললাম যে আমিও তো খাবার দাবার আনছি। তার মানে কি লাভ হয়েছে, সে খাবারটা সাধছে তাকে। তারপরে আমিও, মানে এখানে লেখক বলতেছে যে আমিও আপত্তি জানিয়ে বললাম যে আমি কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সেগুলো নিতান্ত নেটিভ বস্তু। আমি আগেই বলেছি নেটিভ মানে হচ্ছে দেশীয় বা মানে স্থানীয়। নেটিভ বস্তু হয়তো বড্ড বেশি ঝাল। তোমরা একটা বিষয় জেনে থাকবে যে বিদেশিরা বেশিরভাগ, আমরা যদি ওয়েস্টার্নদের কথা বলি, তারা খুব বেশি যে ঝাল মশলাযুক্ত খাবার খায় তা কিন্তু না। তো লেখক শঙ্কা করতেছে যে সেগুলো তো অনেক ঝাল, তো ওইগুলোকে আপনি খাবেন কিনা, এরকম একটা ব্যাপার স্যাপার। এখন আপনি আমারটা খাবেন, আর না না আমি আনছি, দুইজন আপনি আমারটা খাইয়েন। তো এরকম একটা তর্কাতর্কি হবার পরে স্থির হলো যে সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে, মানে কি সবকিছু মিলিয়ে দেবো, আপনি যা আনছেন
আপনার ফিএসও যা দিচ্ছে সেইগুলো এক জায়গায় রাখবো, আমারগুলো আমি এক জায়গায় রাখবো। রাখার পরে কি হবে, একটা আলকার্ত ভোজন হবে। আলকার্ত মানে খাদ্য তালিকা তৈরি হবে। হ্যাঁ, তাহলে একটা আলকার্ত মানে হচ্ছে কি ভাই, খাদ্য তালিকা। তাহলে এই খাদ্য তালিকা ভোজন তার মানে কি, যার যা কিছু যা খুশি তাই খাবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো দুইজনে তর্কাতর্কি পরে বললো আচ্ছা আপনি আবার যা আনছেন রাখেন, আমিও যা আনছি রাখি, দুইজনে একসাথে খাবো, মানে যার যেটা খুশি। আলকার্ত ভোজন মানে কি ভাই, আলকার্ত মানে খাদ্য তালিকা। ওকে, তারপরে দেখো সাহেব যেমন তেমন সব খাবার বের করতে লাগলো। তার মানে তার সব খাবারগুলো সাহেব বের করতে লাগলো। আমার দুটো চোখ সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো, মানে অবাক হয়ে গেছে। কেন, আমরা তোমাকে বলতেছি যে কেন অবাক হয়েছে। দেখো কারণ হচ্ছে এই যে সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, সেই মুরগি মুসল্লাম, আলু গোস্ত, তার মানে কি তারা এই যে শিক কাবাব, ঢাকাই পরোটা, মুরগি মুসল্লাম, আলু গোস্ত এইগুলো নিয়ে আসছে। তার মানে এইখানে কাহিনী ঘটছে একটা। দেখো আমিও তো তাই নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তো এগুলো কিনেছিলাম জাকারিয়া স্ট্রিট থেকে। তার মানে এটা একটা হোটেল বা একটা খাবারের এরিয়ার নামে হয়তো কোনো একটা হোটেলের নাম করা, বা কোনো একটি খাবারের দোকান বা রেস্টুরেন্টের নাম করা, হোটেল বললে ভুল হবে। দেখো জাকারিয়া স্ট্রিট থেকে কিনে এনেছি। আচ্ছা, তার মানে এইবার একটা কাহিনী ঘটছে, মানে ওই যে তার প্রিয়তমা যে খাবারগুলো দিয়েছে এবং লেখক যে খাবারগুলো নিয়েছে, দুইটা তো সেম বেরোয়েছে। ইভেন এগুলো স্বাদও একই, সবকিছু একই। এইখানে একটা জিনিস প্রমাণ হয়, সেটা কি আমরা দেখবো। দেখো জাকারিয়া স্ট্রিট থেকে আমি তো এগুলো এনেছি। তারপরে সাহেবের চক্ষু স্থির, সাহেবও অবাক হয়ে গেছে যে কি একটা অবস্থা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। তার মানে কি দুইজনের খাবার দাবার একই খাবার দাবার বের হইতে লাগলো। এমন কি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললাম ব্রাদার, আমার তো ফিয়াসে নেই। ফিয়াসে মানে কি, প্রেমিকা নেই। হ্যাঁ, এইসব আমি জাকারিয়া স্ট্রিট থেকে কেনা, একদম হুবহু একই স্বাদ। তো সাহেব খায় আর আনমনে বাহিরের দিকে তাকায়। এখন আমারও আচ্ছা মনে পড়লো যে যখন সওদা করতেছিলাম, মানে যখন এগুলো তিনি কিনতেছিল, তখন যেন একটা গাদ্দা মানে মোটা সোটা ফিরিঙ্গি মেম তো বোঝো, মহিলা আর কি, ফিরিঙ্গি ইউরোপিয়ান মহিলাকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, ওই যে তার প্রিয়তমার তাকে রান্না করে দিয়েছে এইগুলো যে একটু গর্ব করে তিনি বলছিল, ওইটা কিন্তু ফুসকে গেল। তার মানে কি দেখছো, এই যে তিনি কিন্তু অনেক রসের উদ্রেক করেন। হ্যাঁ, তাইলে কি হলো, ওই যে মেম সাহেব, ওই মেম সাহেব কিন্তু নিজে রান্না করেন নাই, ওই জাকারিয়া স্ট্রিট থেকে কিনে দিছে, লেখক ওইখান থেকে খাবার আনছে। তার মানে কি দুইটা খাবার একই ধরনের খাবার বের হতে লাগবে। এবং এখন কিন্তু ওই লোকটা মানে কিছুটা লজ্জা পাইছে। হ্যাঁ, এর জন্য কিন্তু দেখো এই সাহেব খায় আর আনমনে বাহিরের দিকে তাকায়। তার মানে তিনি কিন্তু অলরেডি কাহিনী বুঝে ফেলছে যে ওই মেয়ে তো ওখান থেকে কিনে আনছে। তারপরে দেখো ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার ফিয়াসের একটা বর্ণনা দিতে, মানে তার প্রেমিকার একটা বর্ণনা দিতে। হ্যাঁ, কিন্তু থেমে গেলুম। কেন থেমে গেল, যে আর লজ্জা দিয়ে লাভ নাই। তারপরে দেখো ভোর কোথায় হলো মনে নেই। এইবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না। মানে ব্যাপারটা হচ্ছে জুন মাসের যে গরমটা, এইটা কোনো ভূমিকা বা পূর্ব আভাস ছাড়াই হুট করে গরম পড়ে যায়। এই যে কয়েকদিন আগে, তাই না, কত পরিমাণে গরম পড়লো। তাইলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, জুন মাসের যে গরমটা পড়ে এটা গৌরচন্দ্রিকা মানে ভূমিকা বোঝায় মূলত, বা কোনো পূর্ব আভাস, মানে কোনো ঢাকঢোল পিটে না, হুট করে গরম পড়ে যায়। ব্যাপারটা এইরকম আর কি। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে মূলত ভূমিকা বোঝানো হয়। তারপরে কি বোঝানো হচ্ছে, 7টা বাজতে না বাজতেই চচ্চর করে টেরচা মানে এই যে তির্যক ভাবে তো বোধ হয়ে যে এইভাবে, হ্যাঁ, তির্যক ভাবে গাড়িতে ঢোকে। গরমটা কি হয়, এই যে গরম গাড়িতে ঢোকে। আর বাকি দিনটা কেমন যে যাবে, মানে ভোর 7টাতেই গাড়িতে গরম ঢুকে গেছে সকালবেলাতেই, তাই বাকি দিনটা কেমন যাবে তার একটা আভাস আগে থেকে দিয়ে দেয়। বুঝতে পারছো? গাড়ি যেন কালোয়াত ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথায় গিয়ে ঠান্ডায় জিরোবে। এখন এই লাইনটা সবার উপর দিয়ে গেল, তাই না? কালোয়াত, ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কি একটা ব্যাপার। দুইটা বিষয় তোমাকে বুঝতে হবে। দেখো এখানে একটু খেয়াল করে, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো আমরা মনে করি যে একটা ট্রেন মনে করো এখানে যাচ্ছে। হ্যাঁ, আর কি আছে, আর মনে করো সান, অনেক গরমের একটি দিন, সানলাইটটা এর উপরে পড়তেছে। ঠিক আছে, সানলাইট, এগুলো সব হচ্ছে সানলাইট। এখন এই ট্রেন কেমন শব্দ করে ভাইয়া? ট্রেনের শব্দটা হচ্ছে ঝকঝক। কি ঝক শব্দ করে চলে। আর কালোয়াত নামে একটা শব্দ পড়েছিলাম। ঠিক আছে, কি ভাইয়া? কালোয়াত। এই কালোয়াত মানে হচ্ছে গানের শিল্পী বোঝায়। হ্যাঁ, গানের শিল্পী। তাহলে এটা কি, কালোয়াতটা হচ্ছে গানের শিল্পী।
এখন ব্যাপারটা কি ভাইয়া, এই ট্রেনটা যেহেতু ঝকঝক করে চলতেছে, হ্যাঁ, তার মানে এইটাকে একটা শিল্পীর সাথে তুলনা করা হয়েছে, যে ঠিক যেন ট্রেনটা ঝকঝক ঊর্ধ্বশ্বাসে মানে নাভিশ্বাস ওঠার মতো একটা গান সে গেয়েই যাচ্ছে। এর জন্য এই ট্রেন কি বলা হয়েছে, এই ট্রেনকে বলা হয়েছে কি ভাইয়া, যে কালোয়াত বা গানের শিল্পী। তার মানে কি, এই যে এইটা ধরো আমরা চিন্তা করলাম ট্রেনের যে গানটা হচ্ছে ঝকঝক গান, তার ধরো এই যে একটা চিত্রকল্প, হ্যাঁ, তার একটা চিত্রকল্প যেটা হচ্ছে ট্রেনের গানের চিত্রকল্প, বুঝছো? তো ট্রেনটা তো চলতেই ছিল এবং তার উপরে কি আসতেছিল ভাই, এই যে সানলাইট, হ্যাঁ, সানলাইট গুলো এর উপরে টানা চলতেই ছিল, কোনো থামাথামি নাই, যে এত গরমের দিন কোনো থামাথামি নাই, টানা হচ্ছে তোমার সানলাইট ট্রেনের উপরে পড়তেছিল। এখন লেখক তো অনেক রস দিয়ে বর্ণনা করতে পছন্দ করেন, লেখক এখন বলছে কি, যে এই সানলাইট গুলো যেন তবলচিকে মানে কি ভাইয়া, তবলা যে বাজায়, তাহলে এই রোদের তবলচিকে মানে এই রোদগুলোকে তিনি তবলচিয়ের সাথে বা তবলা বাদকের সাথে তুলনা করেছেন। তাই রে মানে দুইটাই যে একসাথে যাচ্ছে, মনে করো ট্রেনটাও চলতেছে এবং রোদটাও সাথে সাথে যাচ্ছে এবং দুইটা মিলিয়ে একটা সাউন্ড তৈরি হচ্ছে, সাউন্ড তো ঝকঝক, কিন্তু এইখানে তোমার এইটা মনে করো তবলার সাউন্ড, কিসের সাউন্ড, তবলার সাউন্ড, এই তবলচি হচ্ছে মূলত রোদ। তার মানে এখন বোঝানো হচ্ছে যে দুইটা তাল মিলিয়ে যাচ্ছে, কোন কোন দুইটা, এই ট্রেনটাও যেমন যাচ্ছে, হ্যাঁ, ঠিক একইভাবে রোদটাও তার উপরে পড়তেছে, রোদ্দুর। তাই এই রোদ্দুর আর ট্রেন এই দুইটা মিলে যেন একটা মিউজিক পারফরমেন্স চলতেছে, যে এই ঝকঝক করে চলতেছে ট্রেন, আর হচ্ছে এই যে তোমার কি বললা, এই যে রোদ্দুরের তবলচি সে হচ্ছে তবলা বাজাইতেছে। তার মানে দুইটা মিলে একটা তাল তৈরি করেছে, হ্যাঁ, বা একটা সুর তৈরি করেছে, যেটা অনেকটা বিরক্তিকর, হ্যাঁ, গরম এবং এই ঝকঝকা ট্রেন দুইটাই একই তালে চলতেছে। তাহলে এইটা হচ্ছে ট্রেনের শব্দ, আর এই দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা হচ্ছে রোদ্দুরের তবলচিকে, মানে রোদ্দুরের তীব্রতাকেই মূলত বোঝাচ্ছে, যে রোদ্দুরের তীব্রতাও সাথে সাথে চলতেছে। তো দেখো এই যে দুইটাই একই ভাবে যাচ্ছে। তো এইবার দেখলে বুঝতে পারবা, দেখো বলা হচ্ছে যে গাড়ি যেন কালোয়াত মানে কি, গাড়ি যেন শিল্পী ঊর্ধ্বশ্বাসে ছুটছে। তারপরে বলতেছে কোন গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে, তার মানে কি কোনো একটা অঞ্চলে গিয়ে এই রোদ্দুরের তবলচিকে হার মানাবে। তার মানে কি এইটা আর চলবে না, এইটা চলতেই থাকবে, হয়তো গাড়ি চলতেছে, বাট এইটা যখন আর থাকবে না, মানে রোদটা যখন থাকবে না সেই সময়, তার মানে কি রোদ্দুরের যে তবলচি, অর্থাৎ রোদটাকে এখানে কল্পনা করা হয়েছে তবলচি। তো এই রোদের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে জিরোবে। তার মানে কি তখন যখন রোদ থাকবে না, তখন হয়তো ট্রেনটা কোথাও গিয়ে স্থির হবে। হ্যাঁ, দুইটা চলতেছে, একসাথে হচ্ছে তাল শব্দ, আর একটা হচ্ছে তোমার এই যে রোদ। তাহলে এই দুইটা একই তালে যাচ্ছে, কিন্তু যখন রোদ থাকবে না তখন কি এই রোদের তবলচিকে হার মানিয়ে ট্রেন চলে গেল এবং ছায়া পাইলো, এবং ছায়ার ওইখানে গিয়ে ট্রেনটা থামবে। বুঝছো? আশা করি বুঝছো। তারপরে দেখো, আর রোদ্দুরও চলছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে, ওইটাই তো আমি বোঝালাম যে দুইটা একই সাথে যাচ্ছে। এরপরে দেখো, সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়, ওই যে বললাম দুইটা মিলে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে যেখানে সবার কষ্ট হচ্ছে। এরপরে দেখো, গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে। ভোল মানে তার সম্পূর্ণ অবয়ব বা ভাইব বা অবস্থা। কেন? কারণ দেখো, আগে হচ্ছে গাড়ি ইন্ডিয়ার হাওড়া স্টেশন, কলকাতার হাওড়া স্টেশন থেকে শুরু করেছে, হ্যাঁ, তো ওইখান থেকে শুরু করার পরে এখন তো পাকিস্তানের দিকে যাবে, কারণ আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল কি পেশোয়ার, পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত এই ট্রেনটাতে এসে যাবে। তো পেশোয়ারের আশেপাশে যখন চলে আসবে তখন তো গাড়ির ভিতরে সবকিছু চেঞ্জ হবে। কারণ কি, আগে কলকাতার লোকজন ছিল, এখন পেশোয়ারের লোকজন বেশি থাকবে, এইটাই বোঝানো হচ্ছে। যে আগে দেখা যাচ্ছে দাড়ি লম্বা হয়েছে, তার মানে কি কলকাতার লোকজনের তো দাড়ি লম্বা না, কিন্তু পেশোয়ার বা পাকিস্তানের ওই অঞ্চল, হ্যাঁ, দাড়ি কিন্তু লম্বা। টিকি খাটো হয়েছে, টিকি খাটো মানে কি, ওই যে ছোট টিকি রেখেছে অনেকেই। তারপরে দেখো, নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বেঠিয়ে, মানে হিন্দি শব্দ, হ্যাঁ, আর শোনা যায় না। এখন 6 ফুট লম্বা পাঠানদেরকে দেখা যায়, হ্যাঁ, তারা কি বলে, দাগা দাগা দিলতা রাওরা, এগুলো হচ্ছে পাঠানদের ওই পাঞ্জাবিদের যে শব্দ সেইগুলো। তার মানে কি আগে ইন্ডিয়ান ভাইব ছিল, এখন সেটা নাই। তারপরে বলতেছে পাঞ্জাবিদের তুবি ওসি, এই সকল শব্দ। আর শিখ সর্দারজিতে জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার। এখন শিখ সর্দারজিতে জালবন্ধ দাড়ি, তার মানে কি এখানে এখন এই ভোলটা মানে পুরো ট্রেনের যে অবস্থা সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেছে? সামনে বুড়ো সর্দারজি প্রথম আলাপ শুরু করলেন, তার মানে কি এখন আরেকজন সর্দারজির সাথে তার দেখা যে আলাপ শুরু করছে তার সাথে। তো তখন তিনি গোয়িং ফার না বলে সোজাসুজি বললো যে কোহা যায়গা, মানে কি আপনি কোথায় যাচ্ছেন। তার মানে কি তার ওই বিলেতি কায়দার আদবটা নাই। আমি তখন ডবল তাসলিম করে উত্তর দিলাম। ডবল তাসলিম করা মানে এরকম করা,
ডবল তসলিম করে উত্তর দিলাম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজঙ্গ দাড়ি গোফের ভিতরে অতি মিষ্ট মোলায়েম হাসি, মানে তার চেহারার বর্ণনাটা দিচ্ছে। তারপরে বলতেছে, জিজ্ঞাসা করলেন যে আপনি যে পেশোয়ারে যাবেন, হ্যাঁ, তো আপনি কাউকে চেনেন কিনা নাকি হোটেলে উঠবেন, এইটা আসলে বোঝানোর চেষ্টা করেছে। এরপরে দেখো, আমি বললাম যে বন্ধুর বন্ধু স্টেশনে আসবেন, মানে তার ফ্রেন্ডের ফ্রেন্ড স্টেশনে আসবেন। তিনি লেখক জানালেন, তবে তার একটা মানে সংকোচ আছে বা তার একটা ভয় আছে। কি দেখো, তবে তাকে আমি কখনোই দেখি নাই, তিনি যে আমার কেমনে চিনবেন এইটা নিয়ে ঈষৎ মানে কি ভাই হালকা, এইটা নিয়ে তার হালকা একটু উদ্বেগ আছে। উদ্বেগটা কি, যে তাকে কি চিনবেন, আমার বন্ধুর বন্ধু, তার মানে আগে কোনোদিন দেখে নাই। তারপরে দেখো, সর্দারজি তখন হেসে বললেন, ভয়ের কিছু নাই, পেশোয়ার স্টেশনে তো এক গাড়ি বাঙালি নামে না। এক গাড়ি মানে কি, অনেক বাঙালি তো আর পেশোয়ার স্টেশনে নামে না। হ্যাঁ, তো এখানে তো অল্প কয়েকজন বাঙালি নামে, কারণ পেশোয়ার তো মূলত পাকিস্তানের মানে বর্তমান পাকিস্তানের একটা অঞ্চল। হ্যাঁ, তাহলে পেশোয়ারে তো অনেক বাঙালি না, তারা হচ্ছে পাঠান পাঞ্জাবি এরা। তাহলে এবার দেখো, আপনি 2-1 মিনিট সবুর করলেই, মানে 2-1 মিনিট যদি আপনি ওয়েট করেন, তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। মানে কেন, বাঙালিদের চেহারা আচার তো ভিন্ন, দেখলে বোঝা যাবে যে এই লোক বাঙালি। তারপর আমি সাহস পেয়ে বললাম, তা তো বটেই, তবে আমি তো শার্ট পরে এসেছি। তার মানে কি, তিনি শার্ট পরে এসেছেন, এতে কি তার চেহারা ঢাকা পড়ে কিনা বা তাকে চিনতে ভুল করে কিনা। সর্দারজি এবার অট্টহাস মানে কি অনেক হাসি হেসে বললেন, শার্টে 1 ফুট জায়গা ঢাকা পড়ে, শরীরের 1 ফুট জায়গা শার্টে ঢাকা পড়ে, তাই দিয়ে কি আর মানুষ মানুষকে চেনে নাকি। তার মানে কি, আপনি শার্ট পরে এসে নিতে পারার কিছু নাই। হ্যাঁ, আপনি একটা শার্ট পরেছেন, তাতে কি আপনার চেহারা ঢেকে যাচ্ছে, আপনার বাঙালিত্ব কি বোঝা যাবে না, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? আমি আমতা আমতা করে বললাম, তা নয় ঠিক, তবে কিন্তু ধুতি পাঞ্জাবি পরলে হয়তো আরো ভালো হতো, মানে তারে আরো বাঙালি বাঙালি লাগতো। তো সর্দারজিকে হারাবার উপায় নেই, তার মানে কি তিনি অনেক বাকপটু। হ্যাঁ, একজন সর্দারজি, তার মুখোমুখি ট্রেনে দেখা হয়েছে। তো এবার বললেন, এও তো জব কি বাত, বলে আরে এত ঝামেলা, পাঞ্জাবি পরলে কি বাঙালিকে চেনা যায়, বলে কি ধুতি পাঞ্জাবি পরলে কি বাঙালিকে চেনা যায়, কারণ পাঞ্জাবি মানে তো সে একটু সন্দেহ করে জিজ্ঞাসা করতেছে আর কি। হ্যাঁ, যে আরে ভাই, পাঞ্জাবি পরলে কি বাঙালিকে চেনা যায়। তারপরে কি, আমি আর এগুলাম না, মানে কি আমি আর এগুলাম না, যে বুঝছে যে তারে হারানো যাবে না কোনোভাবে কথা বলে। তো এইবার আরেকটা কথা তার মনের ভিতর থেকে গেছে, দেখো সেটা কি, বাঙালি পাঞ্জাবি আর পাঞ্জাবি কুর্তা এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। সেই সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আবার আমাকে বোকা বানায় দেবেন, তার মানে তিনি কথা বলে আমাকে হারাই দিবেন। ঠিক আছে, মানে তিনি তার যুক্তিতে স্থির থাকবেন, এর জন্য সে ভয়ে আর কিছু বলে না। তারপরে কি হয় দেখো, তার চেয়ে বরঞ্চ উনি কথা বলুন, আমি শুনে যাই। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো জিজ্ঞাসা করলাম যে সর্দারজি, শিলোয়ার বানাতে কয় গজ কাপড় লাগে। এখন শিলোয়ার বলতে অনেকে আমরা প্যান্ট বুঝে থাকি, কিন্তু এখানে আসলে আমার ধারণা যে এই শিলোয়ারটা ব্যাপারটা হচ্ছে তোমার এইরকম একটা ড্রেস, বুঝছো, এইরকম একটা ড্রেস। হ্যাঁ, পুরোটা এরকম একটা ড্রেস। আচ্ছা, তাহলে এখানে উনি ওইটাই হয়তো বোঝাতে চেয়েছেন, কারণ পাঞ্জাবিরা এটা পরেন। তাইলে এই যে বলতেছে শিলোয়ার বানাইতে কয় গজ কাপড় লাগে, হ্যাঁ, ওই সর্দারজিকে জিজ্ঞাসা করতেছে। তখন এই সর্দারজি উত্তরে বললেন যে দিল্লির থেকে যদি বানান তাহলে হচ্ছে 3 গজ, 3.5 গজ। আর জলন্ধর, এটা আরেকটা এলাকা, হ্যাঁ, সেখান থেকে বানালে 4.5 গজ। লাহোর থেকে যদি বানান, এটা পাকিস্তান অঞ্চলের একটি এলাকা, বর্তমান 5 গজ। হ্যাঁ, লামুসাই 6.5 গজ, রাওয়ালপিন্ডিতে 7.5 গজ। তারপরে আপনি যদি মনে করেন পেশোয়ারে যদি আসেন তাহলে 1,10,000, হ্যাঁ, 10.5 গজ লাগবে। তারপরে খাস পাঠান মুল্লুক মানে অঞ্চল, তার মানে কি খাস পাঠান মুল্লুক মানে ওই যে আপনার পাঠানদের যে এলাকা, কোহাট, খাইবার বাস, এইসব অঞ্চলে যদি দান তাহলে পুরো একটা থান মানে কি পুরো কাপড়ের যে রোল, ওই রোলটার পুরোটাই লাগবে। পুরো থানে কতটুকু থেকে 20 গজ। তারপরে আমি মানে যদি চিন্তা করি যে লেখক বলতেছে যে 20 গজ, হ্যাঁ, তারপরে আবার ওই সর্দারজি বলতেছে, হ্যাঁ, তাও আবার খাকি শার্টিং দিয়ে বানানো। এখন খাকি শার্টিং মানে কি, একদম খাকি পোশাক দিয়ে তৈরি, মানে বেশ মোটু, মানে যে পুরুত্ব, এবং দেখা যাচ্ছে কি একদম বোনাফাইড বা খাঁটি একটি শার্টিং দিয়ে কাপড়টা খুব ভালো, এইভাবে বোঝাচ্ছে। তখন আমি বললাম যে এইরকম 1 বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা আপনারা কেমনে করেন। ঠিক আছে, তারপরে বলতেছে মারপিট, খুন খারাপি, রাহাজানি। হ্যাঁ, রাহাজানি বলতে তোমার ধর্ষণ, এইসব বোঝায় আর কি। ঠিক আছে, তাহলে এইসব কথা তো বাদই দেন। তার মানে এইখানে লেখক কিন্তু একটু মজা করেই বলছে, প্লাস হচ্ছে ওই অঞ্চলে পাঠান অঞ্চলের ওদের তোমার হচ্ছে যে পরিচয়, সেটা কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না। মানে মারামারি, মানে এরকম ধরাধরি, বা দেখা যাচ্ছে তোমার এই যে চুরি, মারপিট, খুন খারাপি, এই সব কিছু বেশি ছিল তৎকালীন সময়ে। হ্যাঁ, তো বলতেছে আপনারা এত মোটা সোটা পোশাক পরে চলেন কেমনে, আর মারামারি তো দূরে থাক, এরকম কিছু একটা বলতেছে, বুঝছো। তারপর সর্দারজি বললেন,
আপনি বুঝি কখনো বায়োস্কোপে যান নাই? বায়োস্কোপ কি আমরা দেখি, চলো এই বায়োস্কোপ হচ্ছে এইরকম একটা যন্ত্র। দেখো অনেক আগে যখন টেলিভিশন ছিল না, এই যে দুটি তিনটি বাচ্চা দেখতে পাচ্ছ, ওই কিছু একটা দেখতেছে তাই না, এইটার ক্যাপ খুলে দিলে ওর ভিতরে অনেক কিছু দেখা যায়, ছবি তারপর ভিডিও টাইপের বা এরকম কিছু, হ্যাঁ একের পর এক আসতে থাকে। তো এটা হচ্ছে বায়োস্কোপ। তো বলতেছে এখন শর্ট হচ্ছে যে বুড়ো লোকটা, সে বুড়ো লোকটা বলতেছে যে আপনি কি কখনো বায়োস্কোপে যান না? আমি তো এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই, না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝার উপায় নেই। মানে কি বলতেছে যে ছেলে পেলেদের তৎকালীন সময়ের যারা একদম নিউ জেনারেশন, তাদের কাছে কিন্তু বায়োস্কোপই অনেক ব্যাপার স্যাপার, বর্তমানে স্মার্টফোন এর মতোই। তাহলে এই এখন বুড়া লোকটা যদি পোলাপানের মতিগতি বুঝতে যায়, তাহলে তো বায়োস্কোপ দেখতে হবে। তো আমার আবার একপাল নাতিপাতি, একপাল নাতি নাতনি, মানে অনেকগুলা একদল নাতি নাতনি আছে। ওকে, তারপরে বলতেছে সেদিন দেখলাম যে 200 বছর পুরনো একটা গল্পে একজন মেম সাহেব ফ্রকের ফ্রক পরেই যাচ্ছেন। কোথায় দেখলো? ওই বায়োস্কোপের মধ্যে দেখেছেন, পরেই যাচ্ছেন। মনে হলো 10খানা না 12খানা ফ্রক তো বোঝো জামা আর কি মেয়েদের। তারপরে তার নিদেন পক্ষে মানে কমপক্ষে 40 গজ কাপড় লাগার কথা। সেই পরে যদি এই মেম সাহেব নেচে কুদে থাকতে পারেন, নেচে কুদে মানে তো বুঝছো, মানে চলাফেরা করা বা সবকিছু একদম ফ্লেক্সিবিলি থাকতে পারেন, হ্যাঁ, তাহলে মদ্দা মানে পুরুষ পাঠান এই 20 গজি সালোয়ার পরে মারপিট কেন করতে পারবে না? তার মানে তুমি এই যে বয়স্ক যে তোমার সর্দার জি, একে কোনোভাবেই কথায় হারানো যাচ্ছে না, বুঝতেই পারতেছো? হ্যাঁ, তারপরে বলতেছে আমি খানিকটা ভেবে বললাম হক কথা, তবে কি না বাজে খরচ, মানে অনেক বেশি খরচ হচ্ছে 20 গজে একটা সেলোয়ার বানালে। এদের মধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি, একটা প্রবাদ আছে। তো ব্যাপারটা কি দেখো, দিনের বেলা পেশোয়ার ইংরেজের আর রাত্রের বেলায় পেশোয়ার পাঠানের। এখানে একটু তোমাকে বুঝতে হবে, দিনের বেলায় পেশোয়ার ইংরেজের, রাতে নাকি পেশোয়ার পাঠানের। তো এই যে আমরা যদি চিন্তা করি, দেখো লেখক হচ্ছে হাওড়া স্টেশন থেকে শুরু করেছিল, এখন তিনি এই যে পেশোয়ার এই এলাকাটায় তিনি আসতেছেন। তো এখন দিনের বেলা এই পেশোয়ার অঞ্চলে মূলত কারা থাকতো? হ্যাঁ, পেশোয়ার অঞ্চলে পাঠানরা থাকতো, কিন্তু ইংরেজরা তো তৎকালীন সময় আধিপত্য বিস্তার করেই যাচ্ছে। তাহলে এখন এই পাঠান ভার্সেস ইংরেজ একটা ব্যাপার ছিল, ঠিক আছে? এই ইংলিশরা সরকার ছিল তাদের, এবং দেখা যাচ্ছে পেশোয়ার অঞ্চলটাকে তারা নিয়ন্ত্রণ করতো, বাট এই পাঠানরাও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা বিদ্রোহী টাইপের ছিল, হ্যাঁ, বা তারাও অকাজ কুকাজ করতো। তো এখানে ব্যাপারটা বলতেছে যে দিনের বেলায় পেশোয়ার ইংরেজের, মানে ইংরেজের নিয়ম নীতি সব দিনের বেলায় পেশোয়ার ওকে, বাট রাত্রেবেলায় পাঠানদের। তার মানে কি দিনের বেলায় সবকিছু ইংরেজরা নিয়ন্ত্রণ করতে পারে, বাট রাতের বেলা এই নেটিভরা কিন্তু অনেকটা ভয়ঙ্কর হয়ে ওঠে। শুনে গর্ব অনুভব করেছি। কেন গর্ব অনুভব করছে? কারণ বন্দুকধারী পাঠানরা কামানধারী ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে পারে, হ্যাঁ, এইটা ভেবে সে গর্ব অনুভব করছে। মানে কি, পাঠানদের তো ছোটখাটো অস্ত্র, বন্দুক, তার কামান কাদের আছে, ইংরেজদের অনেক ভারী অস্ত্র শস্ত্র আছে, তাই না? তো তারা তো পাল্লা দিতে পারতেছে, রাতের বেলাটা অন্তত দখল রাখতেছে বা তাদের যা খুশি তাই করতেছে, হ্যাঁ, এইটা ভেবে তার একটু গর্ব হলো। তার মানে তিনি কিছুটা ইংরেজ বিরোধী এইখানে বোঝা গেল। তারপরে বলতেছে যে কিন্তু তাতে বিন্দু মাত্র আরাম বোধ করিনি, মানে গর্ব হয়েছে ঠিক আছে, কিন্তু তাতে তার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি ওইটা আসে না, কারণ সে আবার চিন্তায় পড়ে গেছে রাত 9টার সময় আমি পেশোয়ার পৌঁছাবো, তখন কার রাজত্বে গিয়ে পৌঁছাবো তাই মনে নানা ভাবনা। তার মানে কি তৎকালীন সময় তো স্মার্টফোন ছিল না, আইন কারণ অত স্ট্রং ছিল না ওই এরিয়াতে পার্টিকুলারলি, হ্যাঁ। তো রাত 9টার সময় না 9:30টার সময় তিনি পৌঁছাবেন, তো সেখানে আসলে কি হবে এই একটা অনিশ্চিত ব্যাপার স্যাপার কিন্তু থেকেই যায়। এর জন্য তিনি খুব বেশি একটা আরাম পায়নি, ভাবলো যে না ঠিক আছে, পাঠান ভার্সেস ইংরেজরা, পাঠানদের কিছুটা রাতেও দখলটা অন্তত নিতে পারতেছে, হ্যাঁ, বা তারা লড়াই করতেছে, এই বিষয় ভেবে তার একটু গর্ব টর্ব হয়। দেখো এরপরে পেশোয়ারে নামে আর কি, ঠিক আছে? তো দেখো এই যে প্ল্যাটফর্মে বেশি ভিড় নাই, মানে হাওড়া থেকে পেশোয়ার। তারপরে বলতেছে জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলাম যে 6 ফুটি পাঠানদের থেকেও, মানে যারা পাঠান তারা কিন্তু অনেক লম্বা হয়, তার জন্য বলেছে 6 ফুটি, অর্থাৎ তাদের উচ্চতা 6 ফুটের মতো। তাই পাঠানদের চাইতেও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসতেছে। তার মানে কি এক মাথা উঁচু বলতে বোঝানো হয়েছে তার থেকেও একটু উঁচু, ক্লিয়ার? একটা ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসতেছে কাতর নয়নে, মানে কি, মানে খুব করুণা করে একটা তার দিকে আমি তাকালাম, করুণা করে না, মানে তার অনুগ্রহ পাবার আশায় তার দিকে তাকে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গে, মানে কি নিজেকে বাঙালি, ওই যে তার ফ্রেন্ডের ফ্রেন্ড উনি মূলত আরো লম্বা চওড়া লোক, তো এসে জাহির করার সঙ্গে সঙ্গে তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন যে
আমার নাম শেখ আহমদ আলী, এই নিয়ে হচ্ছে তার ফ্রেন্ডের ফ্রেন্ড যে তাকে পেশোয়ারে রিসিভ করেছে। হ্যাঁ, তো আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতে, মানে হ্যান্ডশেকটা করার জন্য দিতে, তার দু হাতে সেটি লুফে নিয়ে এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনা। এখন এই গরম দেখছো কি হাসি একটা ব্যাপার স্যাপার। ধরো এই যে আমরা অনেক সময় এইভাবে হ্যান্ডশেক করি না, ধরো তুমি আগায় দিলে আমি দুই হাত নিয়ে এইভাবে হ্যান্ডশেক করতেছি, মানে তোমার ওর হাতটা এভাবে মাঝখানে নিয়ে ঠিক জানো গরম উৎসাহ, বুঝতেছো, উষ্ণ অভ্যর্থনা বোঝানো হচ্ছে আর কি। তাইলে পরম উৎসাহ আর হচ্ছে গরম সংবর্ধনা, বুঝতেই পারতেছো যে দুই হাতের মধ্যে নিয়ে তাকে উৎসাহ মানে তাকে সংবর্ধনা বা তাকে রিসিভ করছে। তারপরে দেখো সে চাপে আমার 5 আঙ্গুল 2 থাবার ভিতরে লুকোচুরি খেলতেছে, মানে তার হাত তো ছোট, আর পেশোয়ারের ওই লোক ফ্রেন্ড, তার তো ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি, তার হাত তো অনেক বড় সড়ো, এই জন্য লুকোচুরি খেলতেছে। তারপরে বলতেছে খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাহিরে এনে একটি টাঙায় বসালেন। টাঙা হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়া চালিত গাড়ি, টুক্কা ঘোড়া নাকি বলা হয়, তো সেই ঘোড়া এই টাঙা চালায় আর কি। তারপরে তখন আমি শুধু ভাবছি যে ভদ্রলোক আমাকে চেনে না, জানে না, আমি বাঙালি, তিনি পাঠান, কিন্তু এত করে যে সংবর্ধনা, মানে তাকে এত করে অভিষিক্ত বা তাকে এত করে যে আতিথেয়তা দেখাচ্ছে, হ্যাঁ, তার মানে কি এরা কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা, মানে এদের লৌকিকতা বলতে তার যে রীতিনীতিগুলো কতটা ভালো, এরকম চিন্তা ভাবনা করতেছে আর কি লেখক, যেহেতু তাকে অনেক বেশি করে আসলে সংবর্ধনা করতেছে, এই জন্য আর কি। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। নির্জলা মানে কি, মনে করো একদম জলহীন, মানে ভেজালহীন, মানে কিরকম, ধরো একটা দুধের বালতির মধ্যে আমি পানি মিশাইলাম, তাহলে ভেজাল হইলো। কিন্তু নির্জলা, নি মানে না বোধক কিছু বোঝাচ্ছে, জল মানে জল নেই, তার মানে আন্তরিকতাটা একদম মন থেকে আসতেছে। কাদের? এই পাঠানদের। হ্যাঁ, পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। ওকে, অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে যে পায় না, আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে ব্যাপারটা বোঝাচ্ছে যে পাঠানরা অনেক বেশি অতিথি পরায়ণ, এই বিষয়টাই কিন্তু লেখক এখানে বোঝাতে চেয়েছেন। ওকে, দেন দেখো আরবি ভাষায় একটা প্রবাদ আছে, ইয়ম উসাফর নিম সরফ। আচ্ছা, এইখানে বলা হচ্ছে যে যারটা দিনেই অর্ধেক ভ্রমণ, মানে এখানে ব্যাপারটা আমি তোমাকে বোঝাই, আগে বলি। ধরো বাংলায় এরকম একটা প্রবাদ আছে, সেটার নাম হচ্ছে উঠোন সমুদ্র পেরোলে আধেক মুশকিল আসান। আগে বুঝাই, মনে করো কি আমি একটা ভ্রমণ করব, ঠিক আছে, আমি একটা ভ্রমণ করব, তো ফাঁকা একটা স্লাইড হইলে ভালো হয়। এইবার বুঝাই, দেখো মনে করো যে তুমি হচ্ছে একটা জায়গায় যাবা, ঠিক আছে, এই পথ তো তোমার তো অনেক কিছু আছে তাই না, জোগাড় যন্ত্র, হ্যাঁ, মানে বাড়ির থেকে যে বেরোবা তার মানে কি তার আগে তোমার সবকিছু গুছাই নিবা ব্যাগের মধ্যে, তারপরে হচ্ছে কিভাবে যাবা তার প্ল্যান ট্যান সব সাজানো হয়ে যাবে, হ্যাঁ, কি কি করবা সব প্ল্যান করা হয়ে যাবে। তার মানে কি এই যে তুমি এটা স্টার্ট করতেছো, হ্যাঁ, স্টার্ট করার আগেও তুমি কিন্তু এই ট্যুরটা সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে অনেকটা টাইম ওয়েস্ট করবা এই ট্যুরের পিছনে, তার মানে অনেকটা প্রস্তুতি নিবা, হ্যাঁ, সকল ঝামেলা কিন্তু আগেই সলভ করে তারপরে না তুমি ট্যুরে যাবা, তাই না, সবকিছু ঠিকঠাক করে। তো এইটাই বলতেছে যে উঠোন পেরুলে আধেক মুশকিল আসান। উঠোন পেরুলে মানে কি, এই যে উঠোন পেরোনো মানে হচ্ছে আমি একদম বেরিয়ে পড়লাম, মানে কি সর্বপ্রস্তুতি ডান, এবার আমি বেরিয়ে পড়লাম। তার মানে কি আধেক মুশকিল মানে কি অর্ধেক মুশকিল মানে ঝামেলা, অর্ধেক মুশকিল আসান মানে শেষ। তার মানে বোঝাইতে যাচ্ছে আমরা টোটাল যাত্রাটা যে কতটা ঝামেলার, তা তো আমরা জানি যে ট্যুর দেওয়া অনেক প্যারা, অনেক কিছু কাজ করতে হয়। ট্যুর অনেকেরই পছন্দ, কিন্তু অনেক কাজকর্ম করে অনেক প্রিপারেশনের ব্যাপার থাকে। বাট আমরা উঠোন থেকে যখন বেরোই তখন কিন্তু আগে অনেকগুলো কাজ করে ফেলি, তো ওইটাই বোঝাচ্ছে যে উঠোন যদি পেরিয়ে যায় আধেক মুশকিল আসান, তার মানে কি যে অর্ধেক মুশকিল সেখানেই শেষ। বোঝা গেছে? এইটাই বলতেছে যে উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। ঠিক একইভাবে যাত্রার দিনেই অর্ধেক ভ্রমণ, মানে কি যেদিন আমরা যাত্রা শুরু করতেছি সেই দিনই অর্ধেক ভ্রমণ, মানে ভ্রমণের যে কষ্ট তার অর্ধেক আগেই কমপ্লিটেড। বুঝছো? আহমদ আলীর উঠোন পেরুতে গিয়ে আমার পাক্কা 7 দিন লেগে গেল। এখন কি আহমদ আলী তো তার বাসায় নিয়ে গেছে তাকে পেশোয়ার, কিন্তু তার গন্তব্য তো কাবুলে, সে তো কাবুলে যাবে। এখন আহমদ আলীর ওইখানে কিন্তু একটু রেস্ট করলো, আবার সবকিছু গুছাইলো যে পেশোয়ার যাবে, সরি পেশোয়ার থেকে কাবুল যাবে, হ্যাঁ, এরপর একটা কিছু একটা তো সব প্ল্যানের ব্যাপার আছে। তো
এই যে আহমদ আলীর উঠোন মানে আহমদ আলীর বাসার থেকে বের হতে তার পাক্কা 7 দিন সময় কেটে গেল। তার মানে কি তার গন্তব্য কাবুল হয়ে তিনি পেশোয়ারা এসে আহমদ আলীর বাসায় 7 দিন ছিলেন। তারপরে কি 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং নিজেই কি করলো, আমাকে একখানা বাসের ড্রাইভারের পাশে বসাই দিল। মানে সে সব ম্যানেজমেন্ট করে দিছে যে কাবুল তাকে নিয়ে যাবে, হ্যাঁ, একজন বাসের ড্রাইভারকে পাশে বসাই দিল এবং বসাই দিয়ে বলল আমার জানমাল বাঁচবার জন্য জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিল আশা দিয়ে। দিল আশা মানে কি আপনার মাল সাবানা সব ঠিকঠাক যাবে, কোনো সমস্যা নাই। আমার মানে ধরো এখন ওই যে আহমদ আলী তিনি হচ্ছে ওই তোমার যে লেখক তাকে বাসে উঠাই দিচ্ছে এবং বলতেছে আশা দিচ্ছে যে আপনার মালপত্র সব ঠিকঠাক যাবে, কোনো প্যারা নাই, আপনি যান, আমি সবটা দেখেছি, সবকিছু ম্যানেজ ট্যানেজ করে দিয়েছি। দিব্য দিল আশা, দিব্য মানে অনেক, দিল আশা মানে হৃদয়ে আশা টাশা দিয়েছে যে মাল সব বাঁচবে, মানে কি আপনি একদম মানে ঠিকঠাক ভাবে যাইতে পারবেন, এরকম আশা দিয়ে উঠাই দিল। বুঝছো, 7 দিন ওইখানে ছিল। এরপরে হাওড়া স্টেশনে মনে হচ্ছিল আমি একা, বুঝছো। এরপরে আমি যখন এখন রওনা দিলাম, পেশোয়ার থেকে বাসে করে রওনা দিলাম, তখন আমার মনে হলো আমি ভয়ঙ্কর একা। এই অর্থে যে নোম্যান্স ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানি বলুন, সব জায়গায় মানুষ নিজেদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত, অন্যদের সাথে খুব বেশি একটা কমিউনিকেট করে বা ওরকম কিছু না, নিজেরা খুব ব্যস্ত, সবকিছু কিছুটা আত্মকেন্দ্রিক টাইপের। এর জন্য তার আরো বেশি একা মনে হতে লাগলো পেশোয়ার থেকে শুরু করে পরের পথটা। ক্লিয়ার? তো এই বায়োস্কোপ গুলো তো বুঝলা। এবার দেখো সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশের একই রকম কথাই কয়। তার মানে কি সাধারণ লোক যেমন চলে টলে সব দেখে বোঝা যায় তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক, অন্যদের টাইম দেওয়া তাদের ওইরকম খুব বেশি একটা আগ্রহ নাই। তবুও আফগানিস্তান একটি স্বাধীন সভ্য দেশ, হ্যাঁ। আর 5টা দেশ যখন খুন খারাপির প্রতি বেমালুম উদাসীন নয়, মানে অন্য দেশ যখন খুন খারাপির প্রতি তারা উদাসীন নয়, তাহলে কি তারা স্টেপ গ্রহণ করে। এখন তাদেরও তো কিছু একটা করবার আছে, এই ভেবে 2-4টা পুলিশ, হ্যাঁ, 2-1 দিন অকুস্থলে মানে যেখানে অকারেন্স ঘটে বা যেখানে তোমার হচ্ছে অপরাধ ঘটে সেখানে ঘোরাঘুরি করে যায়। তার মানে ব্যাপারটা বোঝাচ্ছে যে আফগানিস্তান যে এরিয়া, এই এরিয়ার আইন খুবই দুর্বল। অন্য স্বাধীন যে দেশগুলো, হ্যাঁ, অন্যান্য স্বাধীন দেশগুলো যে তোমার হচ্ছে মূলত যে আইন কানুনের প্রতি অনেক শ্রদ্ধাশীল বা নিয়ম কানুন মেনে টেনে চলে, তো আফগানিস্তান কিন্তু ওরকম না। বাট তাও যেহেতু স্বাধীন দেশ, মান বাঁচাবার উদ্দেশ্য হলেও তারা কি করে, তারা হচ্ছে অকুস্থল মানে তোমার দুর্ঘটনার স্থলে কি করে 1-2 পাক দিয়ে আসে 2-4টা পুলিশ। তার মানে তাদের আইন শৃঙ্খলা অত স্ট্রং না। আচ্ছা, এটাই বোঝালো। তারপরে দেখো এই যে বাসের ড্রাইভার, এবার বাসের ড্রাইভার ইনি হচ্ছে একজন শিখ ধর্মাবলী সর্দারজি। আচ্ছা, শিখ সর্দারজি বলা হচ্ছে বাসের ড্রাইভারকে। ওকে, বয়স ইনিও কিন্তু বয়স্ক লোক, বয়স হচ্ছে 60-এর কাছাকাছি, কাঁচা পাকে দীর্ঘ দাড়ি। পরে জানতে পারলাম এই ড্রাইভার আবার রাত কানা, মানে রাতে সে গাড়ি চালাতে পারে না, ভিটামিন এর অভাবে রাত কানা হয়। ও তোমরা নিজেরা যদি জানো আমাকে একটু জানাও যে এশিয়ার মধ্যে প্রথম হচ্ছে স্বাধীন দেশ কোনটা, বা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম স্বাধীন দেশ কোনটা। তারপরে দেখো বাদিকে আফগান সরকারের এক কর্মচারী, তার মানে কি এখানে একটা এখন বাসে করে যাচ্ছে সে, তো বাসের ড্রাইভার হচ্ছে শিখ সর্দারজি। তার পাশে মনে করো আমি এই লেখক বসে আছে, লেখকটাকে বড় করে দিলাম কিন্তু লেখক আসলে ছোট। তার পাশে আরেকজন কর্মচারী আফগানের এই যে কাবুল বেতার কেন্দ্রের একজন কর্মচারী, 3 জনের মধ্যে কানেক্টিভিটি কিছুটা হয়েছিল। তো দেখো পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম সারিয়ে আনবার জন্য, তাহলে তিনি হচ্ছে পেশোয়ার গেছিল। হ্যাঁ, এই কোন লোকটা, এই যে বেতারের কর্মচারী যে লোকটা, এই লোকটা পেশোয়ার গিয়েছিল কাবুল বেতার কেন্দ্রের মাল টাল নিয়ে চলে আসবে আর কি। তারপরে তিনি আবার বলতেছে সব ভাষায় তিনি জানেন, অথচ বলতে গেলে ফরাসি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। মানে এই যে কর্মচারীটা, অর্থাৎ এই যে লোকটা, এই লোকটা কি রেডিও স্টেশন বা বেতার রেডিও স্টেশনের কর্মচারী। তিনি গেছিল মূলত পেশোয়ারে কি করতে গেছিল, মাল ছাড়াই আনতে গেছিল বেতার কেন্দ্রে। কিন্তু এখন তো এই লেখকের সাথে দেখা আর শিখ সর্দারজি ড্রাইভার, এইবার তিনি বলতেছেন যে তিনি সব ভাষা জানেন। আসলে তার খুব বেশি একটা দক্ষতা নাই, এর জন্যই বলছে যে ফরাসি ছাড়া অন্য কোনো ভাষা আসলে জানেনি না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন তাহলে তিনি এমন একটা ভাব ধরে যে আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তার মানে কাহিনী কি, তিনি পারেন অথচ ভাব সবই অন্যরকম, বুঝছো। মানে দেখছো লেখক কিন্তু অনেক হাসি মজার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তখন তিনি ফরাসির যে 6টা শব্দ জানেন সেগুলো ছাড়েন। হ্যাঁ, তার মানে কি তার ইংরেজি তো ভালো না, অন্য কেউ তো বুঝবে না, কিন্তু তখন তিনি ফরাসির 6টা শব্দ ঝাড়েন, এমন একটা ভাব দেখান। দেখো তখনও আপনি আবার
ওই বক্তব্য যদি না বোঝেন তখন তিনি উর্দু ঝাড়েন। শেষটায় এমন একটা ভাব দেখান যে অশিক্ষিত বর্বরের সঙ্গে কথা বলার ঝকমারি তিনি আর কত পোহাবেন। তার মানে তিনি খুব বেশি একটা ভাষা টাষা জানেন না, কিন্তু ভাব তার মধ্যে আছে এবং তিনি নিজেকে দাবি করেন 6-7টা ভাষা তিনি জানেন। ক্লিয়ার? অথচ পরে দেখলাম লোকটা অত্যন্ত বন্ধু বৎসল, মানে তিনি ফ্রেন্ডলি আছে এবং বিপন্নের সহায়, মানে বিপদে বললে হেল্প করার মতো মেন্টালিটি তার রয়েছে। তার পরে বুঝতে পারলাম ভাষা বাবদে ভদ্রলোকের এই দুর্বলতা কেন, মানে ভদ্রলোক এই ভাষাকে এত সবার কাছে প্রকাশ করতে চায় কেন আমি জানি না এইসব, বা তিনি অন্য ভাষাগুলো কেন এত ইউজ করতে চেষ্টা করেন, যদিও পারেন না। তখন শুনতে পারলাম যে তিনি অনেক ভাষার পাণ্ডিত্য দাবি করে, অনেক ভাষার পাণ্ডিত্য দাবি করে, পাণ্ডিত্য মানে তো বোঝো যে অনেক ভাষায় তিনি দক্ষ, এই দাবি করে বেতারে চাকরিটা পেয়েছেন। বাসের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী, তার মানে কি বাসের ভিতরে এক পাল মানে একদল কাবুলি ব্যবসায়ী পেশোয়ার থেকে সিগারেট নিয়ে আসছে, পেশোয়ার থেকে সবকিছু নিয়ে এরা আসছে, সিগারেট নিয়ে আসছে, গ্রামোফোন জিনিসটা কি, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, আগে গান টান চালালে তো এটা একটা সিডি দেখতে পাচ্ছ, তো গ্রামোফোন এইগুলো নিয়ে আর কি বিক্রি করতেছিল। তো দেখো পেশোয়ার থেকে সিগারেট সবাই চিনো, গ্রামোফোন, রেকর্ড তো বোঝো, তারপরে প্লেট বাসন তো সবাই চিনি, ঝাড় লণ্ঠন কিরকম, এই যে এই জিনিস দেখো, এই যে তোমার এই যে একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝাড় লণ্ঠন, এগুলো বিক্রি করতেছিল আর কি। ঠিক আছে, তো ঝাড় লণ্ঠনও দেখলা। ওকে সরি, তো দেখো এই ঝাড় লণ্ঠন এইগুলা হচ্ছে নিয়ে, তাছাড়া আরো কিছু জিনিসপত্র ছিল দেখো, যেমন ফুটবল, বিজলি বাতির সাজ সরঞ্জাম, ওই একই রকম ঝাড় লণ্ঠনের মতো, কেতাব পুঁতি মানে বইপত্র, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে, ব্যবসা করবে অথবা দেখা যাচ্ছে ওইখানে দুই একটা বিক্রি করে, এই আর কি। হ্যাঁ, তারপরে কি বাদ বাকি প্রায় সবকিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, মানে কি কিছুটা রুশ থেকে। এখন বলতেছে যে পেশোয়ার থেকে দেখা যাচ্ছে কিছু যন্ত্রপাতি তারা নিয়ে যাচ্ছে, এছাড়া বাকি তাদের দেশে যা বিক্রি হয় সবই ওই হিন্দুস্তান মানে ভারত অঞ্চল, এই অঞ্চল থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। আবার কিছুটা রাশিয়ার থেকে বা ওই রাশিয়ার যে দেশগুলো ছিল উজবেকিস্তান, এইসব দেশ থেকে আমদানি করতে হয়, মানে তারা নিজেরা খুব বেশি যায় প্রোডাক্টিভ তা না। তো এইটা বলতেছে যে এইসব তথ্য জানাবার জন্য আফগানের বাণিজ্য প্রতিবেদন, মানে বাণিজ্য সম্পর্কে সকল তথ্য এগুলো পড়া লাগে না। কাবুল শহরে যদি আমরা একটা চক্কর মারি তাই বোঝা যাবে যে সব আমদানি করা পণ্য টন্য বিক্রি হচ্ছে, এই আর কি। সেই সব পরের কথা। পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল, তার মানে এখন ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, এই যে পেশোয়ার, তাহলে পেশোয়ার থেকে পেশোয়ারেরই একটা অঞ্চল হচ্ছে জমরুদ দুর্গ, এই জমরুদ দুর্গে আসলে লেখক যাবেন। তো বলতেছে যে পেশোয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি, সেখানে এক দফা কি করতে হবে, এই যে পাসপোর্ট দেখাতে হলো, এবং তারপরে খাইবারের গৃহ সংকট, খাইবার পাস, বুঝছো? এরপরে খাইবার পাস কিরকম সেটা আমরা দেখবো। তাহলে প্রথমে তিনি হাওড়া থেকে পেশোয়ার, পেশোয়ার থেকে এই যে জমরুদ ফোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই জমরুদ ফোর্টে কিন্তু তিনি দিয়ে পাসপোর্টটা দেখিয়ে আসলো। তারপরে দেখো, কারণ কি এই জমরুদ ফোর্টের পরে কিন্তু আফগানিস্তান আরেকটা নতুন দেশ শুরু হবে। তাইলে এবার দেখো, দুই দিকে 1000 ফুট উঁচু পাহাড়ের নেরা পাহাড়, মানে কি এখানে পাথরের পাহাড় আর নেরা পাহাড় কেন বলছে? নেরা পাহাড় বলছে কারণ পাহাড়ে কোনো গাছপালা নেই, যেন পাহাড়গুলোকে নেরা পাহাড় বলেছে। মাঝখান দিয়ে খাইবার পাস, এই যে কেমন দেখো, এই যে নেরা পাহাড় দেখছো, এই যে পাহাড়গুলা, এই যে দুই সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে খাইবার পাশে যে গিরি সংকট, মানে কি এইখান দিয়েও গিরি আছে, এইখান দিয়েও গিরি আছে, এইখানে মাঝখান দিয়ে গিরি নেই, গিরি মানে পর্বত। তো ওই অঞ্চলটাতে যাতায়াত করে, এইটাকে বলা হয় খাইবার পাস। খাইবার পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইতিহাসের পাতায় যদি কেউ পড়ে থাকো তো ওইটা নিয়ে এখন বিস্তারিত না জানলেও চলবে। তো খাইবারের গিরি সংকট তো বুঝেছো, নেরা পাহাড়ের ব্যাপারটা তোমরা বুঝলা তাই না? তাহলে খাইবারের গিরি সংকট ও নেরা পাহাড় এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি। তো এবার দেখো, এক জোড়া রাস্তা একে বেঁকে চলছে, তার মানে খাইবার পাস তৎকালীন সময় রাস্তা হচ্ছে দুইটা ছিল ওরকম। হ্যাঁ, তাহলে একে অন্যের গা ঘেঁষে চলছে কোন দিকে? কাবুলের দিকে। তিনি তো বাসে উঠছে পেশোয়ার থেকে কাবুল যাবে, মাঝখানে ওই যে তোমার যে দুর্গটা ছিল জমরুদ দুর্গ, সেখানে পাসপোর্ট দেখাইছে। হ্যাঁ, এবার খাইবার পাস অর্থাৎ বর্ডার এরিয়ার সামনে আরো এগিয়ে যাচ্ছে, তাহলে অন্যের গা ঘেঁষে চলছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, মানে কি মোটর চালিত বাস টাস এগুলোর জন্য। হ্যাঁ, আরেক রাস্তা হচ্ছে আরো খারাপ। হ্যাঁ, উট খচ্চর, উট কি, উট তো সবাই চিনি, খচ্চর হচ্ছে গাধা আর হচ্ছে ঘোড়া, এই দুইটার মিলিত হয়ে একটা জাত আর কি। এবং গাধা ঘোড়ার পণ্যবাহী কার ভ্যান, হ্যাঁ ক্যারাভ্যান, এইসব হচ্ছে যাচ্ছে। তো সংকীর্ণতম স্থলে আবার দুই রাস্তা আবার মিলে 30 হাতও হবে না, মানে দুটো রাস্তা যাচ্ছে। একটা রাস্তা হচ্ছে মোটামুটি মোটর যান চলার জন্য, আর একটা রাস্তা হচ্ছে গরু গাড়ি টাড়ি চলার জন্য। গরু তো না, ঘোড়ার গাড়ি আর কি। হ্যাঁ,
সেই রাস্তা আবার মাতালের মতো তলতে তলতে এঁকে বেঁকে গিয়েছে, যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বায়ে পাহাড়, পেছনে পাহাড়, বুঝছো, মানে পাহাড় বোঝাচ্ছে যে দুই পাশে তাকালেই বোঝা যায় পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। দ্বিপ্রহর মানে ধরো দুপুর 12টা বা এরকম সময়ে যখন সূর্যটা অনেক বেশি স্ট্রং থাকে, অনেক বেশি তাপ দেয়, তো সেই সূর্য ওই নরককুণ্ড, এটাকে তিনি নরককুণ্ডের সাথে তুলনা করেছেন, সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে। তাই নিয়ে চতুর্দিকে পাহাড় আবার লোফালোফি খেলছে, মানে চালাচালি, রোদকে চালাচালি করতেছে, মানে সূর্যকে, সূর্যের আলোকে এখানে ওইটা পড়তেছে, মানে পুরো পাহাড়ে ছড়িয়ে গেছে আর কি সূর্যের আলোটা, এই আর কি বোঝাচ্ছে। হ্যাঁ, অবাক হয়ে দেখছি গরমে বুখারার পুস্তিন ফার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে কচ্ছর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। এখন এখানে যদি দেখো, এই যে ফার মানে পশুর চামড়া টাইপের, দেখো এখানে দেওয়া আছে মাহমুদ ফার্স, তার মানে এই যে পোশাক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার। তো এই ফারটা আসলে কোন অঞ্চলে বেশি ফেমাস ছিল? পুস্তিন বলা হয় ফারকে, বা এই ধরনের পোশাককে পুস্তিন বলা হয়। এবং এটা মূলত উজবেকিস্তান, যেটা হচ্ছে রাশিয়া এর একটা অংশ ছিল এককালে, এখন স্বাধীন। উজবেকিস্তান, তাহলে এই উজবেকিস্তানের, হ্যাঁ, যে লোক এরা গরমের মধ্যে, এত গরম, আফগানিস্তান অঞ্চল প্রচুর গরম, এর মধ্যে বুখারা আর পুস্তিন, মানে উজবেকিস্তান, এই বুখারা বোঝাচ্ছে, বুখারা তখনকার নাম, ঠিক আছে। তাহলে বুখারার এই যে ড্রেসগুলা, এই ড্রেসগুলা ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরো এই ড্রেসগুলো ওভারকোট, মানে পুরোপুরি এইসব কোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলছে। তার মানে কি, উজবেকিস্তানিরা ওই রোড দিয়ে যাচ্ছে এবং এই মানে বড় বড় পোশাকগুলো তারা পরেছে, এবং এই ব্যবসায়ীরা এগুলো নিয়েও যাচ্ছে খচ্চর খেদিয়ে খেদিয়ে, মানে কি, ওই যে তোমার গাধার পিঠায় যে গাড়ি চালায় আর কি, ওইভাবে করে তারা আসলে ভারতবর্ষের দিকে এগিয়ে চলছে। তাহলে কি বললাম, যে তারা ভারতবর্ষের দিকে আসলে ব্যবসার জন্য চলতেছে। ওকে, তারপরে দেখো, সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, মানে তিনি বলতেছে যে সর্দারজিকে বলতেছে এই রহস্যটা কি, যে এই ব্যবসায়ীরা এত গরমের মধ্যে এরকম পুরু পুরু জামা কাপড় পরে যাচ্ছে। তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যি এরকম পুরু জামা কাপড় আরো আরামদায়ক, গরমে আরামদায়ক, মানে তিনি বলতেছে তাদের অভ্যাস হয়ে গেছে আর কি। বাইরের গরম ভিতরে ঢুকতে পারে না, হ্যাঁ, হাসি ঠাট্টা টাইপেরই, শরীর ঠান্ডা রাখে, হ্যাঁ, ঘাম তো এদেশে হয় না, আর হলেই বাকি, এরা তো থোড়াই পরোয়া করে না, মানে তারা এগুলোর মোটেই পরোয়া করে না। থোড়াই মানে অল্প একটু, হ্যাঁ, অল্প একটুও পরোয়া করে না। এইটুকু বলতে বলতে দেখলাম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। তার মানে কি, এত গরম, একটু কথা বললেই তো গলা শুকিয়ে গেল, এই আর কি। গল্প জমানোর বৃথা চেষ্টা, হ্যাঁ, কত রকমের লোক পণ্যবাহী সঙ্গে চলতেছে, কত রঙের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র, গাদা বন্দুক, তারা বন্দুক নিয়ে যাচ্ছে, কারণ এই যে পথে ডাকাতের ভয়, পেশোয়ারদের অঞ্চলে দেখা যাচ্ছে পাঠানদের ভয় টয় আছে, তো অনেক কিছুই আছে। তাহলে অস্ত্র, গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার, তার মানে গাদা বন্দুক, পুরোনো আমলের বন্দুক থেকে শুরু করে তৎকালীন সময় আধুনিক জার্মান মাউজার একটা বন্দুক কোম্পানির নাম, তাদের যে বন্দুক, এগুলো নিয়ে আসলে চলতেছে, এবং ওইখানে পুরো ভাইবটাতে কিরকম সেটা তিনি ব্যাখ্যা দিচ্ছেন। দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি, সুপারি কাটার জাতির মতো জামধর, মানে কি কি নিয়ে আসলে চলতেছিল তারা, এই যে তরবারি তো বুঝছো, দামেস্ক সিরিয়ার একটা অঞ্চল, সেখানে সুদর্শন তরবারির জন্য বিখ্যাত হয়তোবা, তাইলে এই দামেস্কের যে তরবারি সেইটা, তারপর সুপারি কাটার জাতির মতো জামধর, এক ধরনের অস্ত্র আমরা দেখতে পারি, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে হয়তো কাটা হাতটা কেটে টেটে ফেলে বা মারামারির সময় এরকম কিছু একটা হবে, আমি ধারণা করছি। এই যে জামধর দেখতে পাচ্ছ তোমরা। তো তারপরে দেখো, মোগল ছবিতে তিনি আসলে এই জামধর এগুলো আগে দেখেছিল, কিন্তু বাস্তবে এখন দেখলাম হুবহু সেই রকমের গোলাপি সিল্কের কোমরবন্ধে গোজা। কোমরবন্ধ মানে হচ্ছে তোমার বেল্ট, তার মানে কি গোলাপি সিল্কের বেল্ট তারা পরেছিল, এবং সেই তাদের বেল্টের মধ্যে গোজা আছে, এই ধরনের অস্ত্রপাতি সহ অনেক কিছু। কারো হাতে কানজোখা পেতলের বাঁধানো লাঠি, কানজোখা মানে এই যে ঘাড় পর্যন্ত পিতলের লাঠি, মানে হয়তো লাঠি দিয়ে তিনি আত্মরক্ষার জন্য নিয়ে যাচ্ছেন বা কোনো কাজে লাগাবেন। কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা, বর্ষা তো বোঝো যে সূচল অংশ থাকে একটা আগায়। তারপরে দেখো, উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, তার মানে উটের পিঠে পশমে রেশমে বোনা কত রকমের কার্পেট, তার মানে উট নিয়ে যাচ্ছে, তার পিঠে আবার কার্পেটও দিয়েছে। হ্যাঁ, কত আকারের সমভার, সমভার মানে হচ্ছে পানিটি যে পাত্র যন্ত্র আর কি, হ্যাঁ,
এবার দেখো বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, আলু বুখারা চলছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়ানোর জন্য। দেখো ওই আফগান ওই অঞ্চলে পেস্তা তারপর আখরোট এগুলো উৎপন্ন হয়, হ্যাঁ, তো কিশমিশ আলু বুখারা তো এগুলো নিয়ে তারা ভারতবর্ষে ব্যবসায়ীর উদ্দেশ্যে যাচ্ছে। তো সেটাকে বলছে যে বিরিয়ানি পোলাওয়ের স্বাদ বাড়ানোর জন্য এই সকল কিছু তারা নিয়ে যাচ্ছে আর কি, তারা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে আর কি। আরো চলছে শুনতে পেলুম কোমর বন্ধের নিচে ইজেরের ভাজে, ইজের মানে পায়জামা, হ্যাঁ, কোমর বন্ধের নিচে মানে বেল্টের নিচে, ইজেরের ভাজে, হ্যাঁ, তারপরে পুস্তিনের লাইনিং এর ভেতরে, পুস্তিন তো আমরা দেখলাম এই যে পুস্তিন এর লাইনিং এর ভিতরে, ঠিক আছে, এর লাইনিং এর ভেতরে, হ্যাঁ, আরো মাদক দ্রব্য রয়েছে, আফিং ওরকম একটা মাদক দ্রব্য, তাছাড়া দেখো হাসিস তারপরে কোকেন এগুলো সবই মাদক দ্রব্য, এগুলো নিয়ে যাচ্ছে। সবাই চলছে অতি ধীর অতি মন্থর গতিতে, মন্থর মানে আস্তে আস্তে। হ্যাঁ, পাঠান দু একবার বলেছিল আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলাম। কি একটা প্রবাদ দেখো, দুইবার বলেছিল মানে 3 নাম্বার, মানে এই একজন পাঠান লোক 2-3বার বলেছে কি হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা, মানে তাড়াহুড়ো করা হচ্ছে শয়তানের পন্থায় চলা, তাড়াহুড়ো করা যাবে না। কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না, তার মানে কি কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না, একটা অলৌকিক ঘটনা মানে এইখানে মূলত এমন একটা ঘটনা ঘটছে যেটা লেখকের কাছে আনকমন লাগছে। তো কি হয়েছে দেখো, দেখো আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে একটা শব্দ হলো, মানে টায়ার ফেটে গেছে, এত গরম যে টায়ার ফেসে যায়। হ্যাঁ, তাহলে কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণে তাকালো। কাবুলি কি ওই যে কর্মচারী আর কি, হ্যাঁ, 3 জন ব্যক্তি যাচ্ছিল না পাশাপাশি, তাহলে কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালাম, তিনি শান্তভাবে গাড়িখানে এক পাশে দাঁড় করালেন এবং বলল টায়ার ফেসেছে। তার মানে 3 জন লোক কিন্তু যাচ্ছিল পাশাপাশি, দেখো কাবুলি, লেখক আর হচ্ছে সর্দারজি, 3 জন ড্রাইভারের পাশে বসছিল আর কি, বুঝছো, লেখক। তো টায়ার ফেসেছে, প্রতিবারই এমন হয়, বরঞ্চ গরমে এমন না হয় বিচিত্র, বা গরমে এমন না হয় হচ্ছে তোমার আনকমন, তোমার এটা হওয়া খুবই স্বাভাবিক বোঝাচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম, 3 জন একসাথে যাচ্ছিল, একজন হচ্ছে সর্দারজি অর্থাৎ যিনি হচ্ছে ড্রাইভার, আরেকজন হচ্ছে লেখক নিজে, আরেকজন হচ্ছে কর্মচারী যিনি হচ্ছে কাবুল বেতার কেন্দ্র বা রেডিও স্টেশনে কাজ করেন। তারপরে কি হলো দেখো, এইখানে প্রয়োজন ছিল না, তবুও সর্দারজি আমাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিলেন। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তৎকালীন সময়ে ওই যে পাঠান যারা ছিল, এই পাঠানদের সাথে কিন্তু ইংরেজদের যে সম্পর্ক সেটি কিন্তু খুব বেশি যে ভালো ছিল ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ তারা আসলে তাদের ডুরাল লাইন থেকে শুরু করে অনেক কিছু নিয়ে অনেক সমস্যা ছিল, হ্যাঁ, সীমানা টিমানা নিয়ে অনেক সমস্যা ছিল। তো এবার আমরা যদি একটু খেয়াল করি, তো সর্দারজি কি স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা, মানে রাস্তা যেগুলো সেগুলো সরকারের, মানে ইংরেজ সরকারের কথা বলতেছে, কিন্তু 2 দিকের জমি হচ্ছে পাঠানের। তো এই যে এখন এইটা কেন বললো ভাইয়া, যদি মনে করো যে তুমি খাইবার পাস যখন অতিক্রম করতেছো আশেপাশে পাঠানরা আছে তাদের জায়গা জমি, তো সেখানে যদি তুমি ভুলক্রমে চলে যাও পথ থেকে নেমে, মনে করো তুমি একটু জমিতে গেছো, কারো যে হচ্ছে প্রাইভেট প্রপার্টিতে গেছো, তো তখন ওরা কি করবে, তোমার সবকিছু কিন্তু ছলে বলে কৌশলে, হ্যাঁ, ভয় দেখে এনিহাও রেখে দিবে, কিন্তু তোমাকে একদম নিঃস্ব করে দিবে। হ্যাঁ, এরকম ধরনের আশ্বাসই কিন্তু এখানে দেওয়া হয়েছে, মানে ভীত সন্ত্রস্ত একটা অবস্থা। তারপরে দেখো যেখানে নেমেছো কি মরেছো, মানে এই যে ওইটাই আর কি। হ্যাঁ, আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে, নামলেই করাকপিং। ওই করাকপিং মানে কি, এই যে সবকিছু হচ্ছে হরণ করে নিবে। হরণ করে নেওয়া মানে কি ভাইয়া, কেড়ে নেওয়া আর কি। হ্যাঁ, তার বর্ণনা দেবার আর প্রয়োজন নাই, তার মানে এরকম অহরহ ঘুরতো। তারপরে দেখো পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপরে রাহাজানি না করে, তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে খাজনা দেয়। খাজনা মানে তো বোঝো ট্যাক্স। তো এইখানে একটা ব্যাপার কি, ধরো রাস্তার দুপাশে হচ্ছে তোমার যে যারা বসবাস করে যে পাঠানেরা, তাদেরকে 2 টাকা করে ইংরেজরা ট্যাক্স দিত। তুমি চিন্তা করতে পারতেছো, সারা বিশ্বের সবাইকে হচ্ছে ব্রিটিশরা শাসন করেছে, হ্যাঁ, সবার কাছ থেকে খাজনা তুলেছে, কিন্তু এই পাঠানরা এতটাই হচ্ছে ডেঞ্জারাস ছিল যে তাদেরকে 2 টাকা করে খাজনা দিত, যাতে তারা এই পথচারীদেরকে বিরক্ত না করে। তার মানে বুঝতেছো, প্রত্যেক পাঠানকে 2 টাকা করে খাজনা দিত। তৎকালীন সময় 2 টাকা কিন্তু অনেক বেশি ছিল। তারপরে দেখো পরে আর একটা শর্ত কিন্তু ইংরেজরা পাঠানদের সাথে আদায় করে নিয়েছিল, সেইটা কি, এই দেখো ওই অঞ্চলের একটা উপজাতি যাদের নাম হচ্ছে আফ্রিদি উপজাতি। হ্যাঁ, তো এই আফ্রিদি উপজাতিরা রাস্তার দুপাশে অনেক ক্ষেত্রে বসবাস করত। তো এই আফ্রিদিতে ঝগড়া বাঁধলে এই পারে ওপারে যেন বন্দুক দিয়ে গোলাগুলি না করা হয়, এইটা ছিল শর্ত, যাতে জেনারেল পাবলিক যারা ওই খাইবার পাস দিয়ে যাবে
বিভিন্ন দেশ থেকে দেশান্তরে যাওয়ার যে সুযোগটা রয়েছে, ভারত থেকে আফগানিস্তান বা যে পাকিস্তান থেকে আফগানিস্তান যারা যাবে তারা কিন্তু খাইবার পাস পার হতে হবে। তো বুঝতেই পারতেছো, বা যারা জেনারেল পাবলিক, হ্যাঁ, তাদের কিন্তু অসুবিধা হয়। এখন মনে করো যে দুই আফ্রিদিতে গোলাগুলি হচ্ছে, এখন তো মাঝখান দিয়ে তারাও তো বিপাকে পড়বে, তাই না, রাস্তার মানে মধ্যে দিয়ে যারা যাবে। তাইলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এই আফ্রিদিতে ঝগড়া বাদলে রাস্তার এপার থেকে ওপারে যেন গুলি না মারা হয়, এইটাই একটা শর্ত ছিল ইংরেজদের সাথে একটা এই আফ্রিদি উপজাতি। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো মোটর আবার চললো। হ্যাঁ, কাবুলির গলা ভেঙে গিয়েছে। কাবুলিকে ওই যে তোমার যে কর্মচারী, যে 3 জন ব্যক্তি যাচ্ছিল পরপর, তাই না, তবু বিড়বিড় করে বলে যাচ্ছিলেন তার নির্যাস কিছু ভয় নেই সাহেব, মানে তার সার কথা আর কি বলতেছে, যে ওই কর্মচারী কি বলতেছে। তো এত কিছু একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ কিন্তু অলরেডি ক্রিয়েটেড, তাই না, যে তার পাশে পাঠানরা রয়েছে, আফ্রিদরা গুলি করতে পারে, সবাই একটু শঙ্কিত। তো এইখানে ওই লোক আবার সবাইকে নির্ভয় দিচ্ছে, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি, সেখানে কপ করে কাবুল নদীতে ডুব দেব। হ্যাঁ, বরফ গলা হিমজল, মানে এখানে ঠান্ডা পানির কথা বলতেছে, যে বরফ গলে পাহাড় থেকে ওইখানে ঠান্ডা পানির নদী বয়ে যায়, কাবুল নদী। তাইলে দেখো বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আমি বললাম আপনার মুখে ফুল চন্দন পড়ুক, মানে বললো যে মানে সে খুশি হয়েছে, বা সে বললো যে না আপনি একটা ভালো কথা বলছেন, ঠিক আছে, আপনার মঙ্গল হোক, এরকম কিছু একটা। ক্লিয়ার? তারপরে দেখো হঠাৎ দেখি সামনে একই মরিচিকা, সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন, মোটর থামলো, পাসপোর্ট দেখাতে হলো, গেট খুলে গেল, আফগানিস্তানে ঢুকলো। তার মানে কি, সে এখন হচ্ছে আফগানিস্তানের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, বড় বড় হরফে লেখা। কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাশ করার থেকে এই খাইবার পাস করা কিন্তু কঠিন। কেন? কারণ এই বর্ডারটা অনেক বেশি, তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বলো যে দেখে শুনে তারপরে হচ্ছে পাস করা যায়। তাহলে দেখো এরপরে বললো আলহামদুলিল্লাহ, খোদাকে ধন্যবাদ। তাহলে আমি বললাম আমেন। আচ্ছা, তার মানে কি, তারা খাইবার পাসের যে বর্ডার, হ্যাঁ, সেইটা হচ্ছে পার হয়ে গেছে এবং কোনো ঝাই ঝামেলা হয় নাই। মনে একটু আশা রাখলাম এইবার একটু গরম কমলে, কিন্তু কমলো বটে, কিন্তু পাশের ভিতর দিয়ে পিচ ঢালা রাস্তা ছিল, সে সংকীর্ণই হোক আর বিস্তীর্ণই হোক, একে রাস্তা বলা চলে না। কেন রাস্তা বলা চলে না আমি তোমাকে বলি। দেখো হাজারো বছরের লোক চলাচলের ফলে দেখা যাচ্ছে সামান্য কিছু পাথর টাথর বেঁচে আছে, হালকা একটা দাগ আছে আর কি, রাস্তা তো নাই, পিচ কিছু নাই, 2-1টা পাথর ভাঙা চূড়া কিছু একটু আছে, মানে দাগটুকু খালি আছে। হ্যাঁ, যে অতি সামান্য মাটির উপরে যে দাগটা পড়ে আছে তার উপর দিয়ে আসলে মোটর চললো, মোটর মানে ওনাদের যে বাসটা আর কি। হ্যাঁ, দাগের উপর দিয়ে পণ্যবাহী যেতে আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু মোটর আরোহীর পক্ষে কত পীড়াদায়ক হতে পারে তা খানিকটা তুলনা হয় বীরভূম আর বাঁকুড়ার ডাঙ্গা আর খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ির ভ্রমণকে। এখন ব্যাপারটা আমি তোমার বুঝাই। মনে করো ওই যে রাস্তাটা তো খুব খারাপ, সামান্য একটু দাগ আছে আর কি, তো পণ্যবাহী নিয়ে গেলে খুব সমস্যা হয় না, কারণ তাতে মানুষজন খুব কম থাকে, 1-2 জন। হ্যাঁ, আবার আস্তে আস্তে চালায়, কিন্তু মোটর গাড়ি গেলে কি হয়, অনেক বেশি ঝাঁকি লাগবে, অনেক বেশি পীড়াদায়ক, অনেক বেশি কষ্টদায়ক লাগবে, তাই না? তার জন্য বলছে যে মোটর গাড়ি যে কতটা পীড়াদায়ক বা কষ্টদায়ক হতে পারে এটার কিসের সাথে তুলনা করা যায়। দেখো তৎকালীন সময় ভারতের হচ্ছে তোমার বাঁকুড়া এবং বীরভূম, এই দুইটা জেলা হচ্ছে তুলনামূলক কম উন্নত ছিল, এবং এই দুইটার আরো কম উন্নত 2টা জায়গা আছে। দেখো সেগুলা কি, এই যে ডাঙ্গা আর হচ্ছে খোয়াই। হ্যাঁ, এইখানে হচ্ছে রাত্রিকালে যদি আমরা গরুর গাড়িতে ভ্রমণ করি, হ্যাঁ গরুর গাড়িতে ভ্রমণ করি, তখন এই গাড়ি যদি 20 মাইল বেগে চলে, তার মানে এই এলাকাগুলো কিন্তু অলরেডি হচ্ছে খারাপ। তো সেইখানে যদি গরুর গাড়ি কিন্তু অনেক বেশি পীড়াদায়ক। কেন জানো? কারণ হচ্ছে ওরা হচ্ছে ধরো তুমি ভালো করে বসতে পারবে না, ওইটা হচ্ছে যদি একটু জোরে চলে তাহলে কিন্তু উঁচু নিচু হতে থাকে, যাতে শরীরে কিন্তু অনেক পীড়াদায়ক কষ্টদায়ক একটা অনুভূতি হয়। তো ওইটা যদি ওই রাস্তা অর্থাৎ তোমার হচ্ছে বীরভূম বাঁকুড়ার মতো অনুন্নত জায়গার, ডাঙ্গা খোয়াইয়ের মতো অনুন্নত জায়গায় যদি ওরা হচ্ছে 20 মাইল বেগে গরুর গাড়ি চালায়, যেই কষ্টটা অনুভূত হবে সেই একই পরিমাণ কষ্ট কিন্তু এই খাইবার পাস অর্থাৎ এই যে তোমার যে আফগানিস্তান এবং বর্তমান পাকিস্তানের যে বর্ডার এরিয়াটা, ওই এরিয়াটাতে পাস করে তিনি আসলে যে রোডটাতে উঠছে সেইখানের বৈশিষ্ট্য। ক্লিয়ার? যদি সেই গাড়ি 20 মাইল বেগে চলে, তাহলে ভিতরে আর এই যে ভিতরে দেখো খড়ের পুরু তোষক না থাকে, তার মানে কি পুরু তোষক যদি না থাকে তাহলে কি ওই যে ঝাঁকিতে ঝাঁকিতে ব্যথা লাগবে, এইটাই একে বলতেছে। এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙ্গা খোয়াই ছেয়ে ফেলা হয়। এরপরে দেখো ল্যান্ডি কোটাল, তার মানে কি এইটা হচ্ছে তোমার এই যে আফগানিস্তানের আশেপাশে ওই বর্ডার এরিয়ার একটা অঞ্চল হচ্ছে ল্যান্ডি কোটাল। ঠিক আছে, যেখান থেকে আরেকটা জায়গায় যাবে যেটা হচ্ছে একটা দুর্গ, সেটার নাম হচ্ছে দক্কা, মানে 8-10 মাইল দূরে। তার মানে এখন তারা খাইবার পাস করে ফেলছে, সামনে ল্যান্ডি
ল্যান্ডিকোটালটা পড়ছে এই বিষয়ে তিনি খুব বেশি একটা বর্ণনা দেননি ল্যান্ডিকোটাল জায়গাটা নিয়ে, বাট তারপরে আমরা আসলে ল্যান্ডিকোটাল জায়গাটা দেখি। দেখো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ খাইবার পাসের একটা এরিয়া ল্যান্ডিকোটাল, তার মানে এটা হচ্ছে বর্ডারের পরবর্তী যে আফগানিস্তানে ঢুকে গেছে, তাহলে আফগানিস্তানের খুব বর্ডারের কাছের একটা অঞ্চল হচ্ছে ল্যান্ডিকোটাল। এরপরে যে জায়গাটা গেছে সেটা হচ্ছে দক্কা দুর্গ। হ্যাঁ, এরপরে যে জায়গাটা গেছে সেটা হচ্ছে দক্কা দুর্গ। দুর্গটার নাম কি ভাইয়া? দক্কা দুর্গ। মানে এইখান থেকে কত মাইল? এই যে 10 মাইল অ্যারাউন্ড। হ্যাঁ, তাহলে এই 10 মাইল হচ্ছে দক্কা দুর্গ। তোমরা এখানে দক্কা দুর্গটা দেখতে পাচ্ছ। তো আরো অনেক ব্যাখ্যা আছে দক্কা নিয়ে, এটা পড়লে আমরা বুঝতে পারবো। দেখো বেতারের সাহেব মানে ওই যে সে কাবুলি কর্মচারী, বেতার কেন্দ্রে যে নিয়োজক, ভাষা টাষা জানেন বলে চাকরি নিয়েছিলেন ওই লোক। আর আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম, বাদ বাকি আর সকলেই হুই হল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চললো। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে, আর মানে দক্কার দিকে যাবে আর কি। তারা সর্দারজি তন্নি করে বললেন একটু পা চালিয়ে, সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে। সরাইতে নয়, ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ। তার মানে কি দাঁড়াচ্ছে? তারা কিন্তু অলরেডি ল্যান্ডিকোটাল পার হয়ে দক্কায় চলে আসছে, তো সেখানে এক চৌকো দুর্গ রয়েছে। ঠিক আছে, তো এটা হয়তো আধুনিক একটা ছবি, তো তার কাছে এক চৌকো দুর্গ মনে হয়েছে, এইটা হচ্ছে দক্কা দুর্গ। বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এখানে দেখো এক চৌকো দুর্গ। এখন কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখ যে স্নিগ্ধতার ছবি ফুটে ওঠে, এর সঙ্গে তার কোনো সংস্রব নেই। এই লাইনটা একটু তোমাকে বুঝতে হবে। প্রথমত আমরা এই শব্দটাকে যদি বুঝি যে পান্থশালা, পান্থ মানে পথিক, আর শালা মানে যে এখানে পথিকেরা বিশ্রাম নিতে পারবে, তার মানে আমরা বলতে পারি যে বিশ্রামাগার। তাহলে এই কর্মের অন্ত মানে কি? কর্মের শেষে যদি কোনো মানে পান্থশালার কথা আমরা চিন্তা করি, তাহলে আমাদের কি মনে হয় যে না, খুব আরাম করে ওখানে একটু বিশ্রাম গ্রহণ করা যাবে, কিন্তু সেইটা বলতে যা বোঝায় তার কাছে এই দক্কা দুর্গ অর্থাৎ এটাও একটা পান্থশালা, তাহলে সেইখানে গিয়ে তার সাথে কোনো সংস্রব পায় নাই। এই সংস্রব মানে হচ্ছে ভাইয়া মিল বা সম্পর্ক পায় নাই। তার মানে বুঝাইতে চাইতেছে যে দক্কা দুর্গটায় তারা গেছিল ল্যান্ডিকোটাল পার হয়ে 10 মাইল দূরে গিয়ে, সেই দক্কা দুর্গে তারা কোনো মিল পায় নাই। বুঝতে পারছো? তার মানে খুবই খারাপ। তো দেখো ওই যে অনেকটা উঁচু, বোঝা যাচ্ছে যে 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল। এই দেখো এই যে 30 ফুট উঁচু হলদে মাটির নিরেট 4খানা দেয়াল, দেখতে কিন্তু কিছুটা মাটির কালারের, এবং ওগুলো মাটি দিয়েই তৈরি করা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো নিরেট মানে তো বোঝো পুরু 4খানা দেয়াল, নিরেট মানে পুরু। তারপরে দেখো সামনের খানাতে একটা বিরাট দরজা, আর ভিতরে যদি আমরা ঢুকি তাহলে হচ্ছে ভিতরে উট আছে, ভিতরে বাসও আছে, ইভেন ডবল ডেকার পর্যন্ত ঢুকে যেতে পারে এমন দরজা আর কি। হ্যাঁ, তাহলে এই যে তোমার হচ্ছে দক্কা দুর্গ, তার দরজাটা এত বড়, এখানে উটও যাবে, বাসও যাবে, ডাবল ডেকার পর্যন্ত চলে যাবে। তো ওই দক্কা দুর্গতে উনি আসলে ঢুকেছিলেন বিশ্রামের জন্য, তার বর্ণনাটা তিনি এখানে দিচ্ছেন। কিন্তু ভেতরে যাবার সময় মনে হয় এই হচ্ছে শেষ ঢোকা। এই দক্কা দুর্গটা তার কাছে মনে হয়েছে একটা দানব, বুঝছো? ওর ভিতরে যদি ঢুকে পড়ে তাহলে হচ্ছে আর বের হওয়া যাবে না, এমন একটা চিন্তাধারা আসলে তার হয়েছে ঢোকার সময়। হ্যাঁ, ঢুকেই থমকে দাঁড়ালুম। ঢুকে তার কিন্তু মনটা খারাপ হয়েছে বা সে দুঃখ পাইছে। কেন দুঃখ পাইছে? দেখো, শত শতাব্দীর পুঞ্জীভূত দুর্গন্ধ তাকে ধাক্কা মেরে হচ্ছে 3 ফিট দূরে যেন ফালাই দিছে। ঠিক আছে, সরি 3 গজ দূরে হচ্ছে পিছাই দিছে। মানে দক্কা দুর্গের ভিতরে তৎকালীন সময়, এখন তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে, তো ওই সময় মনে করো যে তোমার ওর ভিতরে সে ঢুকে দেখলো ওর ভিতরে একটা গন্ধ। ঠিক আছে, দক্কা দুর্গ মানে এটা হতে পারে একটা পান্থশালা, কিন্তু তার পান্থশালার যে বৈশিষ্ট্য বা হচ্ছে তোমার বিশ্রামাগারের বা হচ্ছে যে মানুষের রিল্যাক্সেশনের যে ব্যাপারগুলো, সেগুলো আসলে এখানে কিন্তু ছিল না। ওখানে নাকি গন্ধ, তো গন্ধটা কিরকম পুঞ্জীভূত মানে কি এক জায়গায় হয়ে আছে গন্ধটা। ঠিক আছে, মানে পুরো ওই দুর্গটার ভিতরে একটা গন্ধ। তো এই গন্ধ কি দেখতে পারবা সামনেই, দেখো কিসের গন্ধ। ব্যাপারটা বুঝতে আসলে বেশি সময় লাগলো না। এলাকাটা মৌসুমী হাওয়ার বাইরে। এই মৌসুমী হাওয়ার বাইরে মানে এই এলাকাটাতে হচ্ছে বৃষ্টি হয় না, তাই এখানে মানে বৃষ্টি হয় না। হ্যাঁ, তাহলে দেখো এটা যথেষ্ট উঁচু নয় বলে এখানে কোনো বরফও পড়ে না, তার মানে পানির আনাগোনা আশেপাশে নাই, বা নদী ঝর্ণা কোনো পানি নাই আর কি। এই এরিয়াটাতে পানি নাই, ধোয়া মোছার জন্য কোনো পানি বাজে খরচ করার কথাই ওঠে না, কারণ এখানে এমনিতেই পানির সংকট। অতএব সিকন্দর শাহী বাজিগার থেকে আরম্ভ করে, এই সিকন্দর শাহী বাজিগার এগুলো হচ্ছে তোমার ঘোড়ার জাত।
হ্যাঁ, আরম্ভ করে পরশু দিনের আস্ত ভেড়ার পাল, এই দেখো ভেড়ার যে পাল মানে ভেড়ার দল, সেই সকল যে অবদান রেখে গিয়েছে। তার মানে কি এখন ব্যাপারটা বুঝাইতে চাচ্ছে যে দক্কাদেরকে যে শুধু মানুষ বিশ্রাম করে তা না, গরু মহিষ পালটাল নিয়ে সবাই ঢোকে। তো এরা কি করেছে, এই ভেড়ার পাল, বাজিগার, সিকান্দার, এরা কি করেছে, অবদান রেখে গেছে। এইটা আসলে কি মলমূত্র। তার মানে কি দক্কা দুর্গের ভিতরে তোমার ঘোড়া, তারপর হচ্ছে যে খচ্চর, তারপর হচ্ছে এই যে ভেড়া সব নিয়ে ঢুকছে, তারা তো মলমূত্র ত্যাগ করবে। তো সেই সব কিছুর গন্ধ আসলে ওই লেখকের নাকে লাগে। তাইলে স্থূলভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে, মানে কি একদম মলমূত্রটা সাফ করা হয়েছে, কিন্তু ওই যে সূক্ষ্ম একটা গন্ধ, মনে করো পানি তো নাই, এখন মলটাকে নিয়ে একটা কিছু দিয়ে উঠা ফেললো, কিন্তু ওই যে কিছুটা তো লেগে থাকে। হ্যাঁ, এই জন্য বলছে সূক্ষ্ম গন্ধ। দেখো ভাইয়া কি সূক্ষ্ম গন্ধ সর্বত্র স্তরীভূত হয়ে আছে। তার মানে কি প্রত্যেকটা স্তরে স্তরে দক্কা দীর্ঘর ভিতরে কি আছে, ওই যে ভেড়ার পাল, ওই যে বাজিগার, সিকান্ত, শাহী ঘোড়া, এইগুলার কি, এগুলার মলমূত্রের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু স্তরে স্তরে সজ্জিত রয়েছে, এবং পুরো রুমটার ভিতরে পুঞ্জীভূত অবস্থায় মলমূত্রের গন্ধ। হ্যাঁ, ভয় হয় ধাক্কা দিয়ে না সরালে এগিয়ে যাওয়া অসম্ভব। তার মানে যে গন্ধের তীব্রতা এত বেশি বা এত সূক্ষ্ম এবং নাকে লাগার মতো একটা গন্ধ যে ধাক্কা দিয়ে, মানে এই নিয়ে আসলে রস দিয়ে বর্ণনা করার চেষ্টা করেছেন। সূচিবদ্ধ অন্ধকারে দেখেছে, সূচিবদ্ধ অন্ধকার, সূচিবদ্ধ মানে মূলত বলা যেতে পারে সূচ দিয়ে ভেদ করা যায়, মানে অনেক ঘন বোঝায় আর কি। সূচিবদ্ধ বলতে তুমি এই শব্দটাকে যদি অনেক ঘন দিয়ে রিপ্লেস করো তাহলে কি পাবা, অনেক ঘন অন্ধকার দেখেছি, এই প্রথম ঘন দুর্গন্ধ শুকলুম। বুঝতে পারছো? তার মানে এই দক্কা দুর্গ তখন উনি যে গেছিল, হ্যাঁ, সেখানে গিয়ে এরকম একটা দুর্গ তো অবশ্যই না, তখন আরো অনেক খারাপ ছিল। তো এই দুর্গের ভিতরে ঢুকছে, স্ট্রাকচারটা এইরকম কিছুটা ওই মাটির কালারেরই, এবং দেখা যাচ্ছে এই দক্কা দুর্গটা কি ওই এক চোখা, হ্যাঁ, অনেক লম্বা 30-40 ফুট, সব পশু পাখি বাস্তার সব ঢুকে এর ভিতরে এমন একটা দরজা আছে। তো এখানে গিয়ে তার যে অভিজ্ঞতা সেটা কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না, এই আর কি। দক্কা দুর্গ মধ্যে মনে করো সে বিশ্রাম নিচ্ছে। এইবার ভোরবেলায় ঘুম ভাঙলো আজান শুনে, নামাজ পড়লেন বুখারার এক পুস্তিন সদাগর। এন্ড বুখারা বলতে কোন অঞ্চলকে বোঝায়, এটা মূলত তোমার সোভিয়েত ইউনিয়নের ভেতরে উজবেকিস্তান যে দেশটা রয়েছে সেটা হচ্ছে বুখারা। তাইলে বুখারার এক পুস্তিন সদাগর, পুস্তিন মানে আমি আগেও তোমার বলছি ভাইয়া, এই যে পুস্তিন মানে কি ছিল বলতো, এই যে পুস্তিন ব্যবসায়ী দেখছো, তার মানে এটা হচ্ছে তোমার ফার মানে পশুর চামড়া টামড়া দিয়ে যে তোমার উজবেকিরা পোশাক তৈরি করে, কিছুটা হচ্ছে গরমের অনুভূতি তৈরি করে এমন পোশাক। তাইলে উজবেকিস্তানের একজন পুস্তিন সদাগর কি করেছে, নামাজ পড়িয়েছে, তার উচ্চারণ হচ্ছে উৎকৃষ্ট। তাহলে উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। এখন তুর্কিস্তান মানে ওই যে তোমার তুর্কমেনিস্তানের পাশের দেশ উজবেকিস্তানকে বোঝানো হচ্ছে যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে, তার মানে তাদের দেশের মানুষ এত ভালো উচ্চারণ কেমনে করতেছে এইটা বলতেছে। ক্লিয়ার? তারপরে দেখো বেতারওয়ালাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞাসা করুন না যে আপনারা এত ভালো কিভাবে উচ্চারণ করছেন। আমি বললাম যদি তিনি আবার কিছু মনে টনে করেন, তার মানে ওই যে কার কথা বলতেছে, এই যে তোমার হচ্ছে পুস্তিন সদাগর, যিনি হচ্ছে ইমামতি করেছেন মানে নামাজ পড়িয়েছেন। তারপরে দেখো আমার এই সংকোচে তিনি আশ্চর্য হলেন যে বুঝতে পারলাম যে খাস প্রাচ্য দেশে অচেনা লোককে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা কোনো বাধা নেই। তার মানে কি এগুলো জিজ্ঞাসা করা যাবে যে আপনি এত ভালো শিখলেন কই, এই সব আর কি, হ্যাঁ, বা বিস্তারিত। পরে জানলাম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় তাতে বরং তারা আরো খুশি হয়, তার মানে তারা মাইন্ড করে না। ধরো তাকে বললাম যে আপনি কোথা থেকে ভালো করে নামাজ শিখেছেন, হ্যাঁ, এইগুলো তেমন একটা মাইন্ড করে না। মোটরে বসে তার খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচ হিসাব নিতে লাগলুম, মানে জমা খরচা নিতে লাগলো, অভিজ্ঞতা মানে কি হয়েছে এই আর কি। হ্যাঁ, তারপরে দেখো চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম, খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুই দিকে কি ভাইয়া ফসলের ক্ষেত, তার মানে কি ভালো একটা জায়গায় কিন্তু আসছে। দেখো সর্দারজি পরিচয় করিয়ে দিয়ে বললেন এই অঞ্চল হচ্ছে জালালাবাদ। ওই যে তোমরা জালালাবাদের কথা শুনেছো, এইটা এখন যদি আমরা দেখি জালালাবাদ অনেক উন্নত হয়ে গেছে জালালাবাদ, হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এখন যেখানে তারা আসলো সেটা হচ্ছে দক্কা দুর্গ পার হয়ে পরের দিন ভোরবেলায় যে তারা রওনা দিল, হ্যাঁ, ভোরে রাতটা ওইখানে ছিল, ভোরে যে রওনা দিল তারপরে তারা এসে পৌঁছায়
পৌঁছালো কোথায়? জালালাবাদ, যেখানে শস্য টস্য আসে, তার মানে কি অবশ্যই নদী টদী আছে। তারপরে দেখো তখন দুই দিকেই হচ্ছে সবুজ আর লোকজনের ঘর বাড়ি, সামান্য একটি নদী, ক্ষুদ্রতম সুযোগ পেলে কি মোহন সবুজের নীলা খেলা দেখাতে পারে জালালাবাদ তার অতি মধুর তসবির। তার মানে এই জালালাবাদে কি হয়েছে দেখো, তিনি যখন গেলেন তখন তিনি যেখানে নামলেন সেখানে একটা সূক্ষ্ম ছোট নদী ছিল, হ্যাঁ, এবং এই নদীর চারিপাশে আসলে সবুজের নীলা খেলা ছিল, হ্যাঁ। তার মানে বোঝাচ্ছে যে সুযোগ পেলে, তার মানে কি ওই দেশে কিন্তু এত উষ্ণ গরম অবস্থা যে নদীর কোনো সুযোগ নাই, হ্যাঁ, মানে নদী নাই, আর এইখানে একটু সূক্ষ্ম নদী আছে, হ্যাঁ, এবং এই সেই নদীর পানির কারণে যে সুন্দর সবুজের সমারোহ ঘটেছে, এইটাকেই বলতেছে যে এই নদী সুযোগ পেলে কি মোহনীয়, মানে আকর্ষণীয় সবুজের লীলা খেলা দেখাতে পারে জালালাবাদ তার অতি মধুর তসবির, মানে এটা তার অতি মধুর একটা উদাহরণ। ক্লিয়ার? এমনকি যে দু চারটা পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল তাদের চেহারাতেও সীমান্তের যে পাঠানদের সাথে দেখা হয়েছিল কিছুটা ভয়ঙ্কর চেহারা, তার চাইতে অনেকটা আরো মোলায়েম, মানে আরো কোমল, হ্যাঁ, বলে মনে হলো। লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দা নিয়ে নিন্দা করে, মানে যেসব পাঠানরা বিভিন্ন শহর টহরে গিয়ে বেপর্দা মেয়েদেরকে হচ্ছে তোমার নিন্দা করে, তখন দেখা গেল তাদের বউ, তাদের ঝি মানে আসলে কন্যাকে বোঝাচ্ছে, তাদের বউ তাদের কন্যা খেতে কাজ করতেছে অন্য দেশের মেয়েদের মতোই, তার মানে মুখ তুলে বাসের দিকে তাকাতে তাদের কোনো আপত্তিও নাই, হ্যাঁ। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তারা আসলে ওইভাবে পর্দাটা মেনটেন করতে পারতেছে না, একে তো গরম, কারণ হচ্ছে তারপরে তারা কাজকর্ম করতেছে, সো মানে যারা আসলে শহরে গিয়ে বেপর্দার নিন্দা করে তাদের বৌঝি আসলে খেতে কাজ করতেছে না, এটা তার অভিজ্ঞতা ওই অঞ্চলে, হ্যাঁ। মুখ তুলে বাসের দিকে তাকাতেই তাদের আপত্তি নেই। তারপরে দেখো বেতার কর্তাকে জিজ্ঞেস করতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা আমি কোনো দেশের গরিব মেয়েকেই পর্দা মানে না। তাহলে কি কোনো দেশের গরিব মেয়েরাই পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। তাহলে তাদের অনেক গরিব, যারা গরিব তাদের কাজকর্ম করতে হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে মাঠে কাজ করতেছে, তখন তো পর্দা করে মাঠে কাজ করা, হ্যাঁ, তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে ওঠে, তার কারণে মানে না, এমন কিছুটাই বলা হচ্ছে এখানে। তারপরে দেখি আমরা ফাইনালি মোটর ছাড়লো অনেক বেলায়, হ্যাঁ, তার মানে জালালাবাদ থেকে কিন্তু অনেক বেলায় মোটর ছাড়লো, কাজেই বেলা বলি কাবুল পৌঁছানোর আর কোনো ভরসাই হলো না। এইবারে দেখো তার মানে মোটর অনেক বেলায় ছাড়ছে এবং সহজে যে কাবুলে যে পৌঁছাবো তার কোনো ভরসা হলো না। পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, তার মানে এখন ব্যাপারটা কি হচ্ছে, পেশোয়ার থেকে যদি আমরা জালালাবাদ যাই তাহলে এইটা হচ্ছে 100 মাইল। তাইলে এবার আমরা চিন্তা করো তো যে পেশোয়ার মানে কি, প্রথমে ট্রেনে আসছে তোমার হচ্ছে পেশোয়ার পর্যন্ত, এবং সেই পেশোয়ার থেকে আবার জালালাবাদ পর্যন্ত আসলো, এইটুকু দূরত্ব হচ্ছে 100 মাইল। এবং পেশোয়ার থেকে জালালাবাদ আসলেই তার গন্তব্য তো শেষ না, তার গন্তব্য তো হচ্ছে কাবুল, তার মানে আরো 100 মাইল সামনে আছে। তার মানে এখন ব্যাপারটা হচ্ছে তারা ওইখানে দক্কা দুর্গে একদিন ছিল, দক্কার থেকে তার ঘুম ভাঙছে, দক্কায় তার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, দুর্গন্ধযুক্ত লাগছে, হ্যাঁ, এটা তার অভিজ্ঞতা, এবং ওখানকার ছেলে মেয়েদের পাঠানদের আর একটু ভালো লাগে, মানে পাঠানদের একটু ইয়ে মনে হয়েছে, তার কাছে রুড়ো মনে হয়েছে, বাট সামনে আর একটু গেল, যাওয়ার পরে আসলো কোথায়, জালালাবাদে, সেইখানে আবার সূক্ষ্ম একটা নদী, সবুজের সমারোহ, এটা তার ভালো লাগছে এবং মানুষজনকে আরো বেশি সুন্দর কোমল মনে হয়েছে, কারণ যেখানে পানি আছে, গাছ আছে, সেখানে মানুষ একটু কোমল হবে, স্বভাবগত ভাবে, প্রকৃতিগত ভাবে, এইটাই সহজ স্বাভাবিক। এরপরে এই জালালাবাদ থেকে দেখা যাচ্ছে কাবুল যাবে। কোথা থেকে ভাইয়া? ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ভাই জালালাবাদ থেকে কাবুল। তো এখন হচ্ছে 100 কিলোমিটার, তার মানে সরি 100 মাইল, 100 মাইল কিন্তু কম না, এখন দেরি করে আবার জালালাবাদ থেকে দেরি করে ছাড়ছে। তাহলে পেশোয়ার থেকে জালালাবাদে বাস দেরি আসলো এবং জালালাবাদ থেকে আবার কাবুল যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তার মানে কি বোঝাচ্ছে যে ভরসা নাই যে বিকেল বেলায় মধ্যে আমরা কাবুল পৌঁছাতে পারবো, এমন কোনো ভরসা নাই। আবার ড্রাইভার কিন্তু রাত কানা, বুঝতে পারছো, মানে রাত্রে সে গাড়ি চালায় না, হচ্ছে ইয়ে দিয়ে দেয়। এরপরে দেখো পেশোয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল 100 মাইল। শাস্ত্রে কি লেখা আছে, মানে শাস্ত্র মানে বোঝানো হচ্ছে যে মূলত নিয়ম নীতিতে লেখা ছিল যে সকালে যদি পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে, তার মানে পেশোয়ার থেকে যদি ছাড়ে একদিন বাস চললে সন্ধ্যার মধ্যে জালালাবাদ পৌঁছাবে, এবং পরের দিন ভোরবেলায় জালালাবাদ থেকে যদি ছাড়া হয় তাহলে সন্ধ্যার মধ্যে আবার কাবুল। কিন্তু তখন আমাদের বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে যে রুলসটা তাদের ছিল বা যে নিয়ম নীতি মানার কথা, শাস্ত্র মানে
অল্প লোকেই, তার মানে সবাই হচ্ছে শাস্ত্র অনুযায়ী আসলে তোমার কাজ করে না। তো পরে জানলাম যে একমাত্র যে সকল বাস হচ্ছে মেইল বাস, মানে ডাইরেক্ট বাস বর্তমান ভাষায়, হ্যাঁ, তো সেইগুলো ছাড়া অন্য কেউ এই যে নিয়ম নীতি রুটিন, শাস্ত্র মানে রুটিন বলতে পারো, হ্যাঁ, রুটিন মাফিক বেগে চলে না। তাইলে সন্ধ্যা কাটলো নালার পারে। এখন একটা ব্যাপার দেখো, জালালাবাদ আসছে, ঢুকছে, ঢোকার পরে তারা কিছু দূর গেল, যাওয়ার পরে দেখলো যে না, আরো 100 মাইল পার হয়ে কাবুল এখনো পৌঁছানো সম্ভব নয়, আরো 100 মাইল গিয়ে কাবুল এখনো পৌঁছানো সম্ভব নয়। তো তখন কি হলো, তখন হচ্ছে তারা সন্ধ্যার সময় থেমে যাবে, কারণ ড্রাইভার রাখবে না। তাহলে এই একটা নালার পারে আসলো। নালা মানে তো সবাই বুঝি আমরা, নালা মানে একটা ছোট নদী, ঠিক আছে, নালার পারে সন্ধ্যাটা কাটলো। এবং এইটা ছিল, নালাটা ছিল একটা নার্গিস বনের পাশে। এখন নার্গিস বন কি, নার্গিস কি কারো নাম হতে পারে, কিন্তু এখানে মূলত নার্গিস হচ্ছে এক ধরনের ফুল। দেখো এই যে নার্গিস, ঠিক আছে, এই নার্গিস বনের পাশে একটা নালা ছিল। মনে করো নালা হচ্ছে এই হচ্ছে তোমার একটা নদী, হ্যাঁ, তাহলে এই নদীর পাড়ে আসলে নার্গিস ফুলের বাগান ছিল, যে তোমরা নার্গিস ফুল দেখতে পাচ্ছ। তার মানে এইটা কোথায়, এই কাহিনী হচ্ছে, আমি ধরো হাওড়া স্টেশন থেকে আমি যখন পেশোয়ার আসলাম, হ্যাঁ, পেশোয়ার থেকে যখন হচ্ছে আমি তোমার আফগানিস্তানের সব ভিতরে ঢুকে গিয়ে জালালাবাদ আসলাম। জালালাবাদ তার কাছে ভালো লাগছে। এর মধ্যে আরো কিছু জায়গা ছিল, তোমরা জানো, ল্যান্ডিকোটাল, খাইবার পাস, তারপরে হচ্ছে ওইখানে দক্কা দুর্গ ছিল। এবার জালালাবাদ থেকে যখন আমি কাবুল যাব, এর মাঝখানে যে পজিশন, সেইখানে মনে করো যে তারা থেমে গেছে, এই নালা এবং ফুল পাইছে। ক্লিয়ার? এরপরে দেখো চিনার মর্মরের মাঝখানে, এখন নার্গিস বনের এক পাশে চিনার মর্মরের মাঝখানে। এখন চিনার কি ভাইয়া, এই ঝাউ বনের মতো দেখতে কিছুটা গাছ তোমরা দেখতে পাচ্ছ না, এইগুলাকে বলা হচ্ছে চিনার বন। তার মানে ওই যে নালা, তার আশেপাশে চিনার গাছ, বা নালার মধ্যেও কিছু চিনার বন টন ছিল। তো দেখো এই যে চিনার গাছগুলো দেখতে কিন্তু মোটামুটি সুন্দর, হ্যাঁ, চিনার গাছ। তো এই গাছগুলোর নাম কি ভাইয়া? চিনা না, কিন্তু চিনার গাছ, হ্যাঁ। তাইলে চিনার মর্মরের মাঝখানে, মর্মর মানে তো বোঝো, মর্মর মানে হচ্ছে, বোঝো না হয়তো বা তোমরা, মর্মর মানে হচ্ছে ওই যে পাতার যে শব্দ, ওইটাকে বলা হয় মর্মর। শুকনো পাতার ভিতরে হেঁটে গেলে একটা সাউন্ড হয়, ওইটা হচ্ছে মর্মর। তাইলে দেখো চিনার মর্মরের মাঝখানে, তাহলে সন্ধ্যা কাটলো নালার পারে, এবং নালার পারে অবশ্যই অনেক চিনার গাছ ছিল। তাহলে চিনার গাছে যখন সে হাঁটছে, তার মানে কি, এরকম একটা সাউন্ড আসছে সুন্দর, এবং নার্গিস বনের একটা ফুল সৌন্দর্য সেখানে কিন্তু ছিল। এইবার সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, সূর্যাস্ত মানে একদম শেষ সময় সূর্যের যে লাইট, সেই লাইটের আভা মানে কি, আলো। আভা মানে কি ভাইয়া? আলো। এবং সেটা চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর, মানে এই যে চিনার পল্লবে এই যে দেখো, এই যে লাইট পড়ছে না, সানলাইট, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি তাহলে আরো ভালো বুঝতে পারবা। দেখো এই যে সানলাইটটা দেখতে পাচ্ছ না, এই যে পড়ছে, এইটা যখন বিকাল হলো, তখন একদম শেষ, এই পল্লবের উপর থেকে একদম শেষ চিহ্নটুকু যখন চলে গেল, হ্যাঁ, যখন একদম মুছে যাওয়ার পরে ডাক বাংলার খানসামা মানে আসলে তোমার যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে পিয়ন। ডাক বাংলা মানে বোঝোই তো যে ওইখানে একটা রেস্ট হাউস ছিল, তার মানে এই খানসামা আহার দিয়ে গেল, মানে কি, তাকে খাবার দাবার দিয়ে গেল। তারপরে কি হলো, খেয়ে দিয়ে সেখানেই চার পাই মানে কি, যার 4টা পা আছে, তো মনে করো এই একটা বেড, ঠিক আছে, কোনো রকম একটা চৌকি টাইপের একটা বেড, ঠিক আছে। তো এই 4 পায়ে আনিয়ে শুয়ে পড়লো। কোথায় শুয়ে পড়লো? সেখানেই, ওই সিনার বনের মধ্যেই, ওই নার্গিস ফুলের মধ্যেই, এবং যে পাশ দিয়ে নালাটা যাচ্ছিল সেইখানেই সে শুয়ে পড়ছে। রাত্রেবেলায় ঘুম কিন্তু তার শেষ রাত্রে ভেঙে গেছে, মানে ভোরের আগে, হ্যাঁ। কি অপূর্ব মাধুরীর মাঝখানে, হ্যাঁ, অপূর্ব মাধুরী মানে সৌন্দর্য। তাহলে এখানে কি একটা সৌন্দর্য সে পাইছে আমরা দেখি। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ। তার মানে কি, সে তো এই যে নালা, ওই নদীর মধ্যে আশেপাশের জায়গাতে 4 পায়ে এনে সে ওইখানে শুয়ে পড়ছে। সে তো ভ্রমণ পিপাসু মানুষ, তাইলে তার ঘুমটা ভাঙলো কিসের শব্দে? নদীর কুলুকুলু শব্দে, হ্যাঁ। তারপরে দেখো, আর আমার সর্বদেহে জড়িয়ে নাক মুখ ছাপিয়ে অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। তার মানে অজানা সৌরভ সুন্দরী মানে কি, এইখানে ওই যে নার্গিস ফুলের একটা সুন্দর গন্ধ, সেইটা নিয়ে যেন একটা তার সারা গায়ে কি জড়িয়ে আছে, একটা মধুর নিঃশ্বাস জড়িয়ে আছে। ওই যে নার্গিস ফুলের যে গন্ধ, সেই নার্গিস ফুলের গন্ধ কিন্তু তার সারা দেহে একদম একটা অজানা ভাইবের তৈরি করে ফেলছে। ক্লিয়ার? তারপরে দেখো
শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, হ্যাঁ, তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেমন তন্দ্রা টুটে যায়, মানে ঘুম ভেঙে যায়, এখানেও তাই হলো, কিন্তু দুইয়ে মিলে গিয়ে। এখন আমি একটা জিনিস বলি, মনে করো তুমি শীতকালে আছো, হ্যাঁ, শরৎকালে আছো, তো তোমার জানালার পাশে যদি শিউলি ফুল থাকে, কত সুন্দর গন্ধ, অনেক গন্ধ হয় কিন্তু ভোরে, তো তখন কিন্তু তোমার ঘুম ভেঙে যাবে। আবার তুমি ধরো একটা নদীতে নৌকা ভাসায় দিলা সকালবেলায়, তো তখন ধরো তুমি নৌকাতে ঘুমাইছিলা, ওই নৌকাটা ভেসে চলে গেল, তাইলে ওই যে কুলুকুলু সাউন্ডে ভাঙা, তার মানে কত মধুর সকাল যে তুমি সুন্দর একটা সাউন্ডে ঘুম ভাঙলো, প্লাস পাশে আবার অপরূপ একটা গন্ধ, ফুলের গন্ধ এবং নদীর কুলুকুলু শব্দ, এই দুইটা তার হৃদয়ের মাঝখানে কিন্তু একদম বেঁধে গেছে। ক্লিয়ার? এইখানে ঠিক দুইয়ে মিলে গিয়ে যেন তাই হলো, কিন্তু এইখানে কিন্তু দুইটাই পাইছে, সে কুলুকুলু সাউন্ডটাও পাইছে, আবার শিউলি ফুলের মতো নার্গিস ফুলের গন্ধও কিন্তু তিনি পেল। এরপরে বলতেছে এইরকম সঙ্গীত বহুবার শুনেছে। এইখানে নদীর কুলুকুলু যে সাউন্ড, এটাকে তিনি সঙ্গীতের সাথে তুলনা করেছেন, যে এখানে এই সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাই নাই। তার মানে কি, এই কুলুকুলু সাউন্ডের সাথে এরকম সুন্দর ফ্লেভার বা সুন্দর সেন্ট বা সুন্দর গন্ধ, নার্গিস ফুলের গন্ধ, হ্যাঁ, সেইটা জীবনে আর কখনোই পাই নাই। তারপরে বলতেছে সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি, দিনের বেলায় যে নালা একদম শুকনো ছিল, সেইটা একদম জলে ভরে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলছে। তার মানে কি, এই নালাটা দিনের বেলায় কম পানি ছিল, কিন্তু রাত্রের বেলায় জোয়ার এসে একদম ভরে গেছে, এবং এই নার্গিস ফুলগুলো হয়তো তার এখানে ধরো একটা নার্গিস গাছ আছে, তাহলে এই নার্গিস গাছের পা ধুয়ে দিয়ে যাচ্ছে। তার মানে কি, অনেকটা ভরে ফুলে ফেপে উঠছে এই নালা বা এই নদীটা। ক্লিয়ার? তারপরে দেখো, বুঝলাম নালার উজানের দিনের বেলায় বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। তার মানে কি, নালার যে জোয়ার, সেই জোয়ারের পানি দিনের বেলায় বন্ধ করে রাখা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল উঠেছে। তার মানে কি, সকালবেলায় বাঁধ খুলে দিয়েছে, তাই নালায় পানি উঠেছে, হ্যাঁ, বা পানি ছুটেছে। তার পরশে এই দেখো, এই যে নালাতে একদম পানি ভরে গেছে, তার দুই কূলে কি ছিল, নার্গিস ফুল, তাইলে তার পরশে এই নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। তার মানে বুঝতে পারতেছো, নয়ন মেলে তাকানো মানে এই নার্গিস ফুলগুলো যে ফুটেছে, এই ফুটার ব্যাপারটাকে কিন্তু বলা হয়েছে। এর গান ওই সৌরভের সাথে মিশে গেছে। তার মানে কি, এই যে কুলুকুলু সাউন্ড এবং এই ফুলের গন্ধ, দুইটা কিন্তু একসাথে মিশে গিয়েছে। আর সিনার গাছের পদপ্রান্তে উভয় সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তার মানে এই চিনারের, মানে এখানে আসলে তার যে ন্যাচারাল বিউটিটার কথা বলা হচ্ছে, যে সেই চিনার গাছের আশেপাশে ওই শিউলি ফুলের গন্ধ, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে কুলুকুলু সাউন্ড, দুটোই যেন উৎসর্গিত হচ্ছে চিনার গাছের পাদে বা পায়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, সে আবার চিনার গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, প্রভাত সূর্যের, মানে সকালবেলার সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেক, মানে কি, একদম নতুন আশা শুরু হওয়া, অভিষেক মানে শুরু হওয়া, তাহলে নতুন সূর্যের মানে যে লাইটটা, মনে করো একদম ভোরবেলায় এই গাছটা ওয়েট করবে নতুন সূর্যের, একদম প্রভাত বেলার প্রথম সূর্যের স্পর্শ পাওয়ার জন্য, এইটাই আর কি। হ্যাঁ, তারপরে আমি দেখতে না দেখতে সিনার সোনার মুকুট পরে নিল। এই সোনার মুকুটটা কি, এই যে দেখো ভাইয়া, সোনার রং কি, সোনার রং হলুদ, ঠিক একইভাবে, তার মানে বোঝাচ্ছে যে দেখতে দেখতে সকাল হয়ে গেল। এই যে সানলাইট গুলা এই সিনার গাছের উপরে পড়লো, এইটাকে লেখক বলছেন যে তোমার সোনার মুকুট। তার মানে এখানে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন কিছুটা কবির মতোই আর কি। হ্যাঁ, সোনার মুকুট পরে নিল চিনার গাছ, তার মানে সকাল হয়ে গেছে। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠলো। এখন এখানে বৈতালিক হচ্ছে যিনি হচ্ছে এখানে দেখতেছিল আর কি পুরো ঘটনাগুলা। বৈতালিক মূলত কে, এখানে লেখক নিজে। ঠিক আছে, বৈতালিককে লেখক নিজে। তো তখন মুখরিত হয়ে উঠলো, মানে কি, মুখ দিয়ে এই গানটা গেয়ে ফেললো। কিভাবে দেখো, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রান্তে সূর্য ওঠা সফল হলো কার। তার মানে সে মূলত বোঝাতে চাচ্ছে যে আমাকে কোন দ্বারে তোমরা নিয়ে আসলে, বা কোন দ্বারে আমি এত সুন্দর একটা সৌন্দর্য দেখে ফেললাম। আগে যে বিকট অভিজ্ঞতা, তার থেকে একদম সুন্দর একটা অভিজ্ঞতা দিয়ে কিন্তু তার ভ্রমণ কাহিনী এইখানে শেষ হচ্ছে, যে আজি কোন ঘরে আমার দ্বার খুলে গেল। হ্যাঁ, আজি প্রাতে, আজকে সূর্য ওঠাটা কার জন্য সফল হলো। তার মানে কি, এই সূর্য ওঠাটা যেন সে দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করতেছে, তার সফল হয়েছি, বা এই যে ভ্রমণ কাহিনী, হ্যাঁ, এইটা সফল হয়েছে এমন বোঝাচ্ছে। তার মানে নিজে যে খুব বেশি খুশি হয়েছেন, এই বিষয়টাই বোঝানো হচ্ছে। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি, মানে কি ওই যে ড্রাইভার, হ্যাঁ, ভেপু বাজাতে আরম্ভ করেন, ট্যাপু এর সাউন্ড হয়। হ্যাঁ, কেন,
ভাবগতি দেখে মনে হলো যে তিনি মন স্থির করে ফেলেছেন যে আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছাবেন। তার মানে তিনি কোন পর্যন্ত আসছিল? প্রথমে মনে করো পেশোয়ার পর্যন্ত আসলো, পেশোয়ার থেকে কয়েকটা জায়গা সে ল্যান্ডিকোটাল বলো, তারপরে হচ্ছে খাইবার পাস বলো, এই যে অঞ্চলগুলো সেগুলো তিনি পার হয়ে কোথায় গেল? তোমার হচ্ছে ইসে চলে গেল, ওইটারে কি বলে, আফগানিস্তানের যে খাইবার গিরিপথ পার হয়ে জালালাবাদে আসলো। এই জালালাবাদেই কিন্তু এই সৌন্দর্যটা তিনি পাইছে। মানে জালালাবাদে প্রথম দিন কিন্তু তার কাছে ভালো লাগে নাই, হ্যাঁ অতটা। তারপরে হচ্ছে দ্বিতীয় যে রাত মানে সন্ধ্যার সময় তিনি যে একটা ডাক বাংলোর কাছে গেলেন, যেখানে একটা নালা বইছিল এবং সেখানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছিল, হ্যাঁ। তো সেইটা রাত্রেবেলায়, যেহেতু রাত কানা ড্রাইভার, তাহলে ওইখানে সে ওয়েট করলো। সকালবেলায় তারা উঠলো, তো ওইখানে একটা মাচা নিয়ে তিনি শুয়েছিলেন এবং দেখা যাচ্ছে সেখানে অনেক সৌন্দর্যকে তিনি এত সুন্দর করে লিখেছেন, হ্যাঁ, সেটা ভাষার মাধুর্য দেখলেই বোঝা যাচ্ছে, হ্যাঁ। প্লাস হচ্ছে পরের দিন সকাল হয়ে গেল, একদম সকাল হয়ে গেলে তারা কাবুলের উদ্দেশ্যে রওনা দিল এবং সন্ধ্যার মধ্যে কাবুল হয়তো বা পৌঁছে গেছেন কিনা এটা আমরা জানি না, কারণ গল্পটা এখানে শেষ হচ্ছে। গন্তব্য কাবুল হলেও মূলত জালালাবাদ অংশে এসেই কিন্তু আমাদের গল্পটি সমাপ্ত হচ্ছে।